হ্যালো, আসসালামু আলাইকুম। যারা এইমাত্র লাইভ ক্লাসে জয়েন করেছেন তারা একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আমরা অনেকেই দেখতে পাচ্ছি চলে আসছেন। ওকে, অনেকেই সালাম দিয়েছেন, নমস্কার দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। একটু আমাকে কনফার্ম করবেন যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না। ওকে, জি স্যার দেখা যাচ্ছে বলেছেন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। মনিরুজ্জামান উজ্জ্বল ভাই অনেকেই সালাম দিয়েছেন এবং অনেকেই এসে অপেক্ষা করছেন। মেইনলি আমরা যখন লিঙ্কটা দেই তখন আপনি ক্লিক করে ক্লাসে আসবেন। যারা এখনও ক্লাস দেখতে পাচ্ছেন না তারা আবার সেম লিঙ্কে ক্লিক করে রিফ্রেশ করে আসতে পারেন। ওকে, আমি একটু মেসেঞ্জারে আপনাদেরকে করে দিচ্ছি। যারা এখনও আপনাদের ক্লাসে আসতে পারেন নাই বা ক্লাস শুরু করতে পারেননি, ওকে একটু আমাকে জানাবেন যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ, ক্লিয়ারলি আই ক্যান হিয়ারিং। ওকে, সো সবাই সুন্দর মতো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন বলে আমার বিশ্বাস এবং আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে পারি। সো চলুন আমরা শুরু করি। সো খেয়াল করুন, আমরা ঠিক আগের ক্লাস অর্থাৎ প্রথম আমরা ফার্স্ট ফেজ ইংলিশ 3-in-1 কোর্সের ফার্স্ট ফেজ আমরা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা একটু জাস্ট আপনাদেরকে রিভাইজ করে দিচ্ছি যে আমরা ফার্স্ট ফেজ আসলে কী নিয়ে আলোচনা করছিলাম বা কী বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কী জিনিস আমরা শেখার চেষ্টা করেছি বা আজকে আমরা কি শিখতে যাব একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, আমরা আছি ইংলিশ 3-in-1 কোর্সে। কোথায় আছি আমরা? ইংলিশ 3-in-1। আমরা ইংলিশ 3-in-1 কোর্সে আছি এবং আজকে বা আমরা ঠিক আগের ক্লাস শুরু করেছিলাম ক্লাস 1-এর এ থেকে। 1-এর এ ক্লাসটাকে আমরা 3টা পার্টে ভাগ করেছি। সো আগের যে ক্লাসটা আমরা করেছি সেটা মেইনলি 1-এর এ পার্ট 1 ছিল, ঠিক আছে? 1-এর এ পার্ট 1। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে 1-এর এ, আপনার ক্লাস হচ্ছে কত? পার্ট 2, ঠিক আছে? সো আমরা আজকে ক্লাস 1-এর এ পার্ট 2 ক্লাসটি করতে যাচ্ছি। সো আমি আশা করি আপনারা আগের যে ক্লাসটি আমরা করেছি পার্ট 1-এ যে টপিকসগুলো আলোচনা করেছি, যেমন প্রথমেই আমরা আলোচনা করেছি ফর্ম ইউনিট এবং ফাংশন ইউনিট। ফর্ম এবং ফাংশন নিয়ে যাদের কোনো প্রবলেম আছে আপনারা এই ক্লাসে বলতে পারেন। ফর্ম ইউনিট এবং ফাংশন ইউনিট নিয়ে আমরা আলোচনা করেছি এবং ফর্ম এবং ফাংশন বলতে আমরা কি বুঝি, কিভাবে আমরা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করব, কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে ফাংশন বিষয়টাকে বিবেচনা করে একটা সেন্টেন্স বিল্ড আপ করব এবং সেই সেন্টেন্সে ফর্ম গঠন বা গঠনগতভাবে একটা সেন্টেন্সের ওয়ার্ডসগুলোকে ফ্রেজগুলোকে কিভাবে আমরা ফাইন্ড আউট করব, সেই ব্যাপারটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এবং আশা করা যাচ্ছে আপনারা ব্যাপারগুলো ফিল করেছেন বা বুঝতে পেরেছেন। ওকে, সো আশা করা যাচ্ছে ব্যাপারগুলো আপনারা ফিল করেছেন, বুঝতে পেরেছেন। আগের ক্লাসে কোনো সমস্যা না? ওকে, সো এই ব্যাপারটা দেখুন, আগের ক্লাসে আরও জিনিস আমরা আলোচনা করেছিলাম। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আপনি একটা ফ্রেজ কীভাবে আইডেন্টিফাই করবেন, বাংলায় অনুবাদ করে শেষ শব্দটা দেখে আপনি কীভাবে ফ্রেজ আইডেন্টিফাই করবেন। এরপর আমরা আলোচনা করেছি আপনার যে আপনি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কি বুঝেন এবং লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? সো একজন প্রশ্ন করেছেন, আমরা একটু প্রশ্নগুলো আপনাদের দেখাই। একজন প্রশ্ন করেছেন যে ডিটারমিনার সম্পর্কে একটু বললে ভালো হয়, আর কি অ্যাডভার্বিয়ালটা তো একটু বলবেন স্যার। অ্যাডভার্বিয়াল, ডিটারমিনার এগুলো নিয়ে একটু কথা বলতে বলছেন। ওকে, সো আমরা দেখুন
ডিটারমিনার হচ্ছে কোনটা? আমরা ইংলিশে ডিটারমিনার বলতে যেটা বুঝি আর কি, মনে করেন যে ডিটারমাইন করাটাকে আমরা ডিটারমিনার বলি। ডিটারমাইন করে না, অ্যাজেক্টিভের একটা পার্ট, অ্যাজেক্টিভের আরেকটা পার্ট হচ্ছে ডিটারমিনার। অ্যাজেক্টিভ, বাট মডার্ন ইংলিশে, সরি ট্র্যাডিশনাল ইংলিশে সবাইকে অ্যাজেক্টিভ বলা হয়, বাট মডার্ন ইংলিশে কিছু কিছু অ্যাজেক্টিভকে ডিটারমিনার বলা হয়। মডার্ন ইংলিশ, দেখুন ইংলিশ, দুইটা ইংলিশ এখন বর্তমানে প্রচলিত। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, মানে অনেক আগে থেকে যেটা চলে আসছে সেটা, আর এখন কিছুটা আধুনিক যুগে এসে ইংলিশটা কিছু চেঞ্জ হচ্ছে, কিছু পরিবর্তন হচ্ছে। সেই জায়গায় বিবেচনায় আমরা আগে পার্টস অফ স্পিচ পড়েছি কয় প্রকার? পার্টস অফ স্পিচ পড়েছি 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, এই ধরনের যে প্রকারভেদগুলো পড়েছিলাম, সেই প্রকারভেদের মধ্যে এই অ্যাজেক্টিভ প্রকারভেদটা এটার মধ্যেই ডিটারমিনারগুলো ছিল। বাট মডার্ন ইংলিশ কী করে? মডার্ন ইংলিশ অ্যাজেক্টিভ একটা ক্যাটাগরি করে আর ডিটারমিনার আরেকটা ক্যাটাগরি করে। ঠিক আছে, যেহেতু একজন প্রশ্ন করেছেন আমরা একটু বিশ্লেষণ করি। অ্যাজেক্টিভ হচ্ছে নর্মালি মডিফায়ার, যেটা আপনার দোষ, গুণ, অবস্থা বোঝায়। যেমন দেখুন, আমরা যদি বলি যে নাইস, নাইস শব্দটা কি? নাইস শব্দটা হচ্ছে সুন্দর, ঠিক না? নাইস, নাইস হচ্ছে কি? সুন্দর। এখন আমি ডিটারমিনার বলতে আসলে তাহলে কাকে বোঝাচ্ছি? ডিটারমিনার হচ্ছে ডিটারমাইন করে। ডিটারমাইন করে বলতে, যেমন ধরেন আমি বললাম টু প্যান, টু প্যান, তাহলে কলমের সংখ্যা কি করছে? নির্ণয় করেছে কয়টা? 2টা। আমি যদি বলি প্যান, প্যান, তাহলে কি হলো? দেখুন কলমের সংখ্যা কয়টা এখানে? কলমের সংখ্যা একটা, ডিটারমাইন করেছে। সো এই টু, এই শব্দগুলো হচ্ছে ডিটারমিনার। তবে এগুলোকেও আপনি অ্যাজেক্টিভ বলতে পারবেন ট্র্যাডিশনাল গ্রামারে। ট্র্যাডিশনাল গ্রামার বলে যে সব কিছুই, সেটা ডিটারমাইন করুক কিংবা কোনো দোষ, গুণ, অবস্থা যাই বুঝাক, সেটা আপনার কি? অ্যাজেক্টিভের ক্যাটাগরিতে পড়ে। এগুলো অ্যাজেক্টিভ, এগুলো অ্যাজেক্টিভ। বাট মডার্ন ইংলিশ বলতেছে যে না, নাইস যেভাবে অ্যাজেক্টিভ হয়, টু এভাবে অ্যাজেক্টিভ হয় না। এগুলো কি হয়? এগুলো আপনার ডিটারমাইন করে, পরিমাণ নির্ণয় করে। প্যান কয়টা আছে? 2টা। প্যান কয়টা আছে? একটা আছে। ঠিক আছে, এইভাবে। তো এই ব্যাপারগুলোকে বলা হয় ডিটারমিনার। ডিটারমিনার বলতে বোঝায় ডিটারমাইন করে যেসব অ্যাজেক্টিভ, যেসব এগুলো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভগুলোর মধ্যে যেগুলো ডিটারমাইন করে সেগুলোকে আমরা ডিটারমিনার বলি। এটা আপনি মডার্ন ইংলিশে শিখবেন, কিন্তু ট্র্যাডিশনাল গ্রামারে এরা সবাই অ্যাজেক্টিভ। যখনই কোনো একটা ওয়ার্ড, কোনো একটা নাউনকে মডিফাই করে, সেটা যাই হোক, তখন সেটাকে অ্যাজেক্টিভ বলা হয়। ঠিক আছে, আমরা একটু আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলেও সমস্যা নেই, আমরা অ্যাজেক্টিভের উপর একটা ফ্রেজ রেখেছি, সেখানে আপনি আরও ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, অ্যাডভারবিয়াল বলতে একজন জিজ্ঞাসা করেছেন। অ্যাডভারবিয়াল আসলে দেখুন, আমাদের প্রত্যেকটা টপিক্সই আমরা আলোচনা করব, প্রত্যেকটা টপিক্সই আমাদের কি আছে? ফ্রেজ আছে। অ্যাডভার্ব নিয়ে আমরা একটা আলোচনা করব। সো অ্যাডভার্ব যারা বুঝেন নাই, অ্যাডভার্ব হচ্ছে কারা? অ্যাডভার্ব থেকেই আসছে অ্যাডভারবিয়াল। অ্যাডভার্বের মতো যেগুলো আচরণ করে সেগুলোকে আমরা কি বলি? অ্যাডভারবিয়াল বলি। অ্যাডভারবিয়াল। যেমন দেখুন, একটা ফ্রেজ ছিল না, অন দ্য টেবল, অন দ্য টেবল। এখন এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা কখনো কখনো অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। যখন অ্যাডভার্বের মতো কাজ করে তখন আমরা সেটাকে অ্যাডভারবিয়াল বলি, আচরণগতভাবে অ্যাডভারবিয়াল। বাট ফর্মে সে কি? ফর্মে হয়তো সে প্রেপোজিশনাল ফ্রেজ। ফর্মে প্রেপোজিশনাল ফ্রেজ যেহেতু প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে ফাংশনে হতে পারে সেটা অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডভারবিয়াল ফ্রেজ বলি। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আরেকজন জিজ্ঞাসা করেছেন ফর্ম ইউনিট কি, ফাংশন ইউনিট কি। যারা ফর্ম ইউনিট কি, ফাংশন ইউনিট কি জিজ্ঞাসা করেন, তারা, এর মানে হচ্ছে আপনি আগের ক্লাসটি দেখেন নাই। ফর্ম ইউনিট এবং ফাংশন ইউনিটের আগের ক্লাসটি আপনি দেখে নেবেন। ঠিক আছে, হ্যাঁ রাকিবুল হাসান, আপনার প্রশ্ন যে প্রেপোজিশন দিয়ে শুরু হলেই কি প্রেপোজিশনাল ফ্রেজ হয়? হ্যাঁ অবশ্যই, প্রেপোজিশন দিয়ে শুরু হলেই সেটা প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, সো আমরা আশা করি এই পর্যন্ত গত বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার, এবং আপনারা ফর্ম ইউনিট, ফাংশন ইউনিট আইডেন্টিফাই করতে পারেন, এবং সেই সাথে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, লিঙ্কিং ভার্ব, এটা সেটা, এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা গত ক্লাসের এই বিষয়টার র্যাশ ধরেই আমরা এখানে চলে আসছি। আজকের ক্লাসটি হচ্ছে কত? আজকের ক্লাসটি হচ্ছে 1-এর এ, পার্ট কত? পার্ট আজকে হচ্ছে 2। ঠিক আছে, সো আমরা দেখুন গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো বাদ দিয়ে আমরা কি করব, আজকে গত ক্লাসের একটা জিনিস আপনাদের সাথে তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে কি, গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে এই যে ফর্ম ইউনিটটা আমরা বলেছিলাম, এই ফর্ম ইউনিটটা আসলে কি? ফর্ম ইউনিটটাই হচ্ছে পার্টস অফ স্পিচ, এই মাত্র যেটা আমরা আলোচনা করেছি। সো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি? ফর্ম ইউনিট।
ওকে, পার্টস অফ স্পিচ মানে কি ফর্ম ইউনিট। খেয়াল করেন, তো আমরা এই ফর্ম ইউনিটটাকেই বলতেছি কি, এই ফর্ম ইউনিটটাকেই বলতেছি যে এটাই হচ্ছে আসলে কি পার্টস অফ স্পিচ। তাহলে ফর্মগতভাবে যে আইডেন্টিফাইগুলো করি সেগুলোকে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ। এবার বলেন তো পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে যে স্পিচের একটা পার্টস, স্পিচের একটা পার্ট, মানে আপনি যে কথাবার্তাগুলো বলছেন, যে সেন্টেন্সগুলো আপনি লিখছেন, এই সেন্টেন্সগুলোর একটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। তো স্পিচের কোনো একটা পার্ট, স্পিচের কোনো একটা পার্ট বিভিন্ন রকমের ফর্মে পড়তে পারে। বিভিন্ন রকমের কিসে পড়তে পারে? বিভিন্ন রকমের ফর্মে পড়তে পারে। এই পার্টস অফ স্পিচকে আমরা এইমাত্র বলেছি যে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী একটা প্রকারভেদ করা হয়, আরেকটা প্রকারভেদ করা হয় আপনার মডার্ন গ্রামার অনুযায়ী। ঠিক আছে, ট্র্যাডিশনাল গ্রামার এবং আরেকটা হচ্ছে কি মডার্ন গ্রামার অনুযায়ী আমরা দুইটা পার্ট করে থাকি। ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী কি কি থাকে, যেমন আমরা অনেকেই জানি বা অনেকেই শিখেছি। ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী আমরা, আচ্ছা ট্র্যাডিশনাল লিখি এখানে, ট্র্যাডিশনাল আবার যারা ট্র্যাডিশনাল ইংলিশ জিজ্ঞাসা করবেন, ট্র্যাডিশনাল মানে হচ্ছে কি যেটা যুগ যুগ ধরে অনেক পুরাতন ইংলিশ এখনও চলছে সেটা। আর মডার্ন ইংলিশ কোনটা? যেটা আগের ইংলিশটাকে আর পছন্দ করে না, এখন নতুনভাবে যুগের সাথে তাল মিলিয়ে কিছুটা বিকৃতি হয়েছে, চেঞ্জ হয়েছে, সেই ব্যাপারটাকে আমরা মডার্ন ইংলিশ বলি। ঠিক আছে, সো ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী আমরা এই পার্টস অফ স্পিচ জানি, অর্থাৎ পার্টস অফ স্পিচের ফর্ম জানি আমরা কয়টা? 8টা। যেমন নাউন, প্রনাউন, ভার্ব, পরে হচ্ছে কি অ্যাডভার্ব, তারপর কি অ্যাডজেক্টিভ, তারপর কি প্রেপোজিশন, তারপর কি কনজাংশন, অ্যান্ড 8 নাম্বার হচ্ছে কি, 8 নাম্বারে হচ্ছে আপনার ইন্টারজেকশন। ঠিক আছে, এগুলো আমরা দেখেছি। ঠিক আছে, সো এইখানে দেখুন এই যে 8টা প্রকারভেদ আমরা দেখছি ট্র্যাডিশনাল গ্রামারে, এই যে 8টা প্রকারভেদ দেখলাম আমরা ট্র্যাডিশনাল গ্রামারে, এই 8টা প্রকারভেদ আছে, কিন্তু মডার্ন গ্রামারে আইসা এই 8টা প্রকারভেদের মধ্যে একটু বাড়িয়েছে। দেখুন এখানেও মডার্ন গ্রামারেও 8টা হওয়ার কথা, কিন্তু তারা একটা অ্যাড করেছে, একটা একটু বাড়তি করেছে, বা একটু তারা একটু ডিটেইলস করেছে একটাকে। কিভাবে? মডার্ন গ্রামাররা ওরা বলছে যে অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনারও একটা ফর্ম, নতুন আরেকটা ফর্ম। ঠিক আছে, ডিটারমিনারও কি নতুন আরেকটা ফর্ম, এটা হচ্ছে মডার্ন গ্রামারে। আমি একটু মডার্ন গ্রামারের কনসেপ্ট আপনাকে দেখিয়ে দিলাম যাতে আপনি পরবর্তীতে ধাক্কা না খান। এই ডিটারমিনারও অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন গ্রামার ডিটারমিনারকে এবং অ্যাডজেক্টিভকে আলাদা রেখেছে। ঠিক আছে, আমরা ডিটারমিনার ভার্সেস অ্যাডজেক্টিভ আলোচনা করব অ্যাডজেক্টিভের ফেজে। থার্ড ফেজ আমাদের অ্যাডজেক্টিভ ফেজ। ঠিক আছে, জাস্ট আপনি এখানে জেনে রাখুন যে মডার্ন গ্রামার ডিটারমিনার নামে আরেকটা ফর্ম গঠন করেছে, যে এটাও একটা ফর্ম। ঠিক আছে, তাহলে ফর্ম ইউনিটে আমরা এই 8টা প্রকার দেখে থাকি। আমরা প্রথম ক্লাসে অর্থাৎ ফার্স্ট ফেজে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, এই যে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এখানে যে ফর্মগুলো আছে সেখানকার নাউন এবং প্রোনাউন নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখুন, নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন, সেই সাথে নাউন প্রোনাউন রিলেটেড যেসব টার্মস ইংলিশে আছে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ঠিক আছে, রিলেটিভ ক্লজ, রিলেটিভ ফ্রেজ, এগুলো আমরা রিলেটিভ প্রোনাউন, যত প্রকারের রিলেটেড টপিকস আছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে যত প্রকার টপিকস আছে সেগুলো আমরা এখন এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। সো আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। তার মানে আমাদের ক্লাসগুলো কিভাবে যাবে, আমি আবারও একটু কোর্স প্ল্যান সম্পর্কে আলোচনা করি। যেমন দেখুন, আমরা এখন আলোচনা করব নাউন এবং প্রোনাউন নিয়ে, তারপর আমরা সেকেন্ড ফেজ আলোচনা করব শুধু ভার্ব নিয়ে, থার্ড ফেজ আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে, ফোর্থ ফেজ আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে, ফিফথ ফেজ আলোচনা করব ফিফথ ফেজে আলোচনা করব এই কনজাংশন, প্রেপোজিশন, ইন্টারজেকশন নিয়ে। ঠিক আছে, এবং সিক্সথ ফেজে আমরা আলোচনা করব সরাসরি পত্রিকা থেকে অনুবাদ ভিত্তিক ট্রান্সলেশন, ক্লজ অ্যান্ড ফ্রেজ অ্যানালাইসিস বেসড ট্রান্সলেশন। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা আলোচনা করব। একজন বলছেন পরীক্ষায় যদি প্রকারভেদ আসে তাহলে কয় প্রকার দিবে? পরীক্ষায় যদি প্রকারভেদ আসে তাহলে অবশ্যই ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী দিবেন, কারণ আমাদের দেশে ট্র্যাডিশনাল গ্রামারটা ফলো করা হয়। ঠিক আছে, এই যে ট্র্যাডিশনাল গ্রামারটা দেখেছেন না, এটা আপনি ফলো করবেন, কারণ আমাদের দেশে কি করা হয়,
এই ট্র্যাডিশনাল গ্রামারের চারটাই প্রকাশ করা হয় বা দেওয়া হয়। ওকে, এই ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, শুরুতেই আমরা নাউন অ্যান্ড প্রোনাউন নিয়ে আলোচনা করব। এই রিলেটেড যত টপিকস আছে একদম বেসিক থেকে প্রো লেভেলের যত ধারণা আপনার জানা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমেই আমরা কাকে নিয়ে আলোচনা করব, যেহেতু প্রথমে আমাদের নাউন টপিক্সটা আছে সে কারণে আমরা নাউনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো নাউন কি আমরা জানি, সিম্পলি একটা হিসাব জানি, নাউন হচ্ছে কি নাম। কোনো কিছুর নাম কি আমরা কি বলি, নাউন বলি। নাম বলতেই আমরা কি জানি, সেটা নাম, নাম মানেই হচ্ছে নাউন। এটা একদম সিম্পলি একটা হিসাব যে নাম মানেই হচ্ছে কি নাউন। সো এই সংজ্ঞা টঙ্গা আমরা এখানে পড়ছি না, সংজ্ঞা টঙ্গা যারা একটু ভালো আরও শিখতে চান তারা পিডিএফ ফাইল থেকে সংজ্ঞা দেখে নেবেন। তো নাম মানে হচ্ছে নাউন, এটা সম্পর্কে আমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার, ঠিক আছে। এখন আমাদের যেটা প্রবলেম হয় বা পরীক্ষায় যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে কি, সেই টপিক্সটার নাম হচ্ছে নাউন অ্যান্ড ইটস কাইন্ড। এটা আসে পরীক্ষায়, ঠিক আছে, নাউন অ্যান্ড ইটস কাইন্ড। এই বিষয়টা আমাদের পরীক্ষায় আসে যে কত প্রকার নাউন আছে, কোনটা কোন প্রকার নাউন, এই ধরনের একটা বিষয় আমরা দেখি পরীক্ষায় আসে। সে কারণে আমরা এই টপিক্সটা একটু অ্যাড করেছি যাতে আপনাদের প্রিলি পরীক্ষায় ভালো একটা আপনার প্রস্তুতি থাকে, ঠিক আছে। সো নাউন মানে হচ্ছে নাম। এখন এই নাউনকে আবার কয়েক প্রকারে ভাগ করেছে। নাউনকেও আবার ট্রেডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামার অনুযায়ী দুইভাবে বিভক্ত করা হচ্ছে। আপনি ট্র্যাডিশনাল গ্রামারটা ফলো করবেন, যেহেতু বাংলাদেশে ট্র্যাডিশনাল গ্রামারটা ফলো করে। কিন্তু আমরা জানি যে এখন বর্তমানে আধুনিক যা আসে সেটার কাছেই কী করতে হয়, হার মানতে হয়, ঠিক না। সো ট্র্যাডিশনাল গ্রামারের এখন আর ওই রকম নেই, বেলা নেই। সো মডার্ন গ্রামারের কনসেপ্টও আপনার কী রাখতে হবে, একটু ধারণা রাখতে হবে, ঠিক আছে। সো এই নাউনের প্রকারভেদকেও আমরা কী করতে পারি, ট্র্যাডিশনাল এবং মডার্ন গ্রামার অনুযায়ী কয়েকভাবে ভাগ করতে পারি। ট্র্যাডিশনাল গ্রামারে আপনার নাউনকে দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়, নাউনকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার এই জায়গায় ঠিক কনক্রিট নাউন বলা হয় কি, কনক্রিট, দেখুন এটাকে বলা হয় কনক্রিট নাউন। আর ট্র্যাডিশনাল গ্রামারে আরেকটা প্রকারভেদ হয়, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন তো কনক্রিট কোনটা আর অ্যাবস্ট্রাক্ট কোনটা? কনক্রিট হচ্ছে যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় কী কী, যেমন আপনার চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, ঠিক আছে, এগুলো দিয়ে যেগুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারেন সেগুলোকে আমরা কনক্রিট নাউন বলবো। আর যেটা আপনি এগুলোর ছাড়া, এগুলো দিয়ে আপনি করতে পারছেন না, আপনার সিক্স সেন্স লাগে। আমরা সিক্স সেন্স বলতে একটা সেন্স বুঝি, সিক্স সেন্স মানে ওই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, সেটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এই ট্র্যাডিশনাল গ্রামারে এটাকে দুইটা ভাগে ভাগ করেছে। ওকে, আবার কি করেছে ট্র্যাডিশনাল গ্রামারে এই যে কনক্রিট নাউনটা আপনি দেখতে পাচ্ছেন, এই কনক্রিট নাউনটাকে আবার তারা কি করেছে, এই কনক্রিট নাউনটাকে তারা আবার চারটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে ভাগ করেছে, চারটা ভাগে ভাগ করেছে। দেখুন আমরা চারটা ভাগ আপনাদের দেখাই। প্রথম ভাগটা হচ্ছে আমার নাক বরাবর যে ভাগটা, এটা হচ্ছে কি প্রপার নাউন। প্রপার নাউন কোনটা, সংজ্ঞা হিসেবে আমরা জানি প্রপার নাউন হচ্ছে সেটা যেটা আপনি ধরেন, সংজ্ঞা একটা সংজ্ঞা মনে রাখবেন, আমি যেটা বলছি এটাই। ধরেন আপনি কোনো একটা নাম নিলে সেটা একটা একক কোনো ব্যক্তির নাম আসে, তাহলে সেটা কি প্রপার নাউন, ঠিক আছে। একক ব্যক্তি যদি এটা নেয়, নামটা নেয়, তাহলে সেটা কি প্রপার নাউন। এরপর প্রপার নাউনের পর আরেকটা প্রকারভেদ করেছে কনক্রিট নাউনকে, সেটা হচ্ছে কি আপনার কমন নাউন। কমন নাউন কোনটা, সেটা হচ্ছে কি যে নর্মালি যে নামটা নিলে অনেক মানুষের মধ্যে নামটা থাকে, নামটা অনেক মানুষের মধ্যে কমন থাকে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এখানে বয় শব্দটা নেই, তাহলে বয়, আমি একজন বয়, আপনি যারা ক্লাস করছেন তারাও একটা বয়, তার মানে কি বয় শব্দটাকে অনেকে কমন নেয়। কিন্তু আমি আমার নাম যদি নেই রাজীব, তাহলে দেখুন এই নামটা কিন্তু কমন না, কারণ রাজীব এখানে আপনাদের এই ক্লাসে একজনই আছে আমি, ঠিক না। আপনি যদি কারো নাম নেন যে নামটা কোনো একজন ব্যক্তিকে ইঙ্গিত করে, কিংবা আপনি যদি কারো নাম ধরে ডাক দেন তাহলে একটা মানুষ হাজির হয়, তাহলে সেটা হচ্ছে কি প্রপার নাউন। কিন্তু যে নামটা আপনি নিলে অনেকগুলো মানুষের মধ্যে ওই নামটা পাওয়া যায়, বা ওই নামটা অনেকগুলো মানুষের মধ্যে ব্যবহার করা যায়, যেমন বয়, আমি একজন বয়, তমুক অমুক একজন বয়, সেক্ষেত্রে বয় হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে। কমন নাউন গেল। এরপর আপনার আরেকটা নাউন করা হচ্ছে কি, সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এগুলো আমরা খুবই ডিটেলস, এটা আসলে
টোটালি আপনার পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের যে অবজেক্টিভগুলো আছে সেখানে এগুলো কাজে লাগে, সে কারণে আমরা এটা রেখেছি। আমরা এতদিন এটা পড়াইনি, এই টপিক্সটা আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে। দেখুন কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে যে নামটা নিলে একটা টিম পাওয়া যায়, এখানে একটা কমন নাউনের টিম পাওয়া যায়। দেখুন যে নামটা নিলে কমন নাউন, অনেকগুলো কমন নাউন পাওয়া যায়, যে নামটা নিলে অনেকগুলো কমন নাউন পাওয়া যায়, ঠিক আছে। যেমন ধরেন টিম, টিম শব্দটা যদি আপনি উচ্চারণ করেন তাহলে দেখা যাচ্ছে এই টিমের মধ্যে অনেকগুলো বয় থাকে অথবা অনেকগুলো পিপল থাকে, ঠিক আছে, অনেকগুলো প্লেয়ার থাকে। তো এই নামগুলো হচ্ছে কি আপনার কালেকটিভ নাউন, ঠিক আছে। আবার দেখুন এরপর আরেকটা প্রকারভেদ হচ্ছে কি, যে কনক্রিট নাউনের আরেকটা প্রকারভেদ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখুন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নামটা অণু এবং পরমাণু দ্বারা আপনার কি হয়, পরিচিতি পায়। অণু পরমাণু দিয়ে পরিচিতি পায়, অর্থাৎ পদার্থ কি ম্যাটার, ম্যাটারটা কীরকম, পদার্থটা কীরকম, পদার্থের ধর্মটা প্রকাশ পায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং যে নামটা নিলে পৃথিবীর সমস্ত অংশটুকুকেই বোঝায়, সমস্ত অংশটুকুকেই বোঝায় যে নামটা নিলে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরেন আপনি যদি কোনো একটা ম্যাটারের কথা বলেন, যেমন ধরেন গোল্ড, এখন আপনি যখন গোল্ড শব্দটা ইউজ করেন, এই শব্দটা ইউজ করলে পৃথিবীর সমস্ত গোল্ডকে ইঙ্গিত করা হয়, এবং গোল্ড হচ্ছে কি অণু পরমাণুর সমন্বয়ে গঠিত, এবং আমরা এই জিনিসটা দিয়ে অনেক কিছু বানিয়ে থাকি, অনেক কিছু কি করি, বানিয়ে থাকি। দেখুন আমি এখানে একদম শুধু আপনি কিভাবে এই চারটা নাউনের মধ্যে পার্থক্য করবেন, ডিস্টিংক্ট পার্থক্য করবেন, স্বতন্ত্রভাবে বুঝবেন, সেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে খুব সুন্দর করে পিডিএফে লেখা আছে, আরেকটু ভালো করে পড়লে আপনি ব্যাপারটা আরও ক্লিয়ার হতে পারবেন, ঠিক আছে। সো আমরা আবারও আপনাদেরকে একটু বলি যে আমরা কিভাবে ক্লাসটা আগাচ্ছি। তো আমরা এখানে আপনার কাকে নিয়ে আলোচনা করেছি, আমরা এখানে আপনার নাউন অ্যান্ড ইটস কাইন্ডস নিয়ে আলোচনা করছি। নাউন অ্যান্ড ইটস কাইন্ডসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা ট্র্যাডিশনাল এবং আরেকটা হচ্ছে মডার্ন। আমরা মডার্নটায় পরে যাচ্ছি। ট্র্যাডিশনাল ইংলিশে নাউন এবং প্রোনাউনকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপনার কি কনক্রিট, আরেকটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট কোনটা, যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কি করা যায়, অনুভব করা যায় বা ক্যাচ করা যায়। পঞ্চ ইন্দ্রিয় কোনটা, যেমন আপনার চোখ, চোখে দেখা যায়, কান, কানে শোনা যায়, নাক, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায়, জিহ্বা, ত্বক, ঠিক আছে, স্পর্শ, স্পর্শ যেটা ত্বক মানে হচ্ছে কি স্পর্শ, স্পর্শ করা যায়, ওইসব বিষয়গুলোকে বলা হয় কি আপনার কনক্রিট নাউন। আর যেটা আপনার ওইসব বিষয়, পাঁচটা বিষয় দিয়ে হয় না, অর্থাৎ আপনাকে আপনাকে কি করতে হয়, সিক্স সেন্স দিয়ে এটাকে অনুভব করতে হয়, সেটাকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারটা যদি একটু বলি, অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা উদাহরণ নেই। যেমন ধরেন আমরা বললাম বিশ্বাস, বিশ্বাস শব্দটা আপনি কখনোই দেখেন না, কখনোই স্পর্শ করতে পারেন না। বিশ্বাস শব্দটা হচ্ছে সিক্স সেন্সের একটা বিষয়, ঠিক আছে। সাহস, সাহস শব্দটা দেখুন, সাহস কিন্তু দেখা যায় না, সাহস হচ্ছে কি সিক্স সেন্সের একটা কাজ, সিক্স সেন্স দিয়ে সাহস বোঝা যায়, সিক্স সেন্স। বিউটি, বিউটি, সুখ, সুখ শব্দটা কি, সুখ শব্দটা দেখা যায় না, এটাকে সিক্স সেন্স দিয়ে অনুভব করতে হয়, উপভোগ করতে হয়, ওকে, এই ব্যাপারটা। সো আমরা কনক্রিট নাউন যেটা পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝি, চোখ, কান, নাক, ত্বক দিয়ে যেগুলো আমরা ফিল করতে পারি, এটাকে আমরা কয়টা ভাগ করেছি, এটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনটা, প্রপার নাউন হচ্ছে এমন একটা নাম, ধরেন আপনি এখান থেকে যদি ডাকেন বা আপনি এখান থেকে যদি কারো নাম নেন, তাহলে একটা জিনিসই আছে, হয় বাংলাদেশে অথবা পৃথিবীতে, ঠিক আছে, একটা জিনিস আছে, ওই সারাউন্ডিংসে একটা জিনিস আছে। অনেকে আবার বলবেন ভাই রাজীব নামে তো অনেক লোক আছে, ঠিক না, অনেক লোক থাকলে এটা কমন, ঠিক আছে। আপনি যদি বলেন রাজীবরা এখানে আসো, এই ক্লাসে অনেকগুলো রাজীব আছে, তখন রাজীব কমন, তখন কি, তখন রাজীব কমন। অনেকগুলো রাজীব আছে, তখন রাজীব কমন, ঠিক আছে। তখন আপনাকে বলতে হবে কি রাজীবস, রাজীবস। দেখুন অনেকগুলো রাজীব যদি ক্লাসে থাকে, অর্থাৎ আপনি যদি ডাক দেন রাজীব বলে, যদি একটা মানুষ আসে ক্লাসে, তাহলে সেটা প্রপার নাউন। আর যদি আপনি এক নাম ধরে ডাকেন আর যদি চারটা হাজির হয়, তাহলে সেটা কি, সেটা হবে রাজীবরা, রাজীব, রাজীবস হয়ে যাবে, ঠিক আছে। তখন সেটা কমন হয়ে যাবে, কমন হয়ে যাবে, ঠিক আছে, কারণ একটা মানুষ আসতে হবে। রাজীব বলে যদি আপনি আপনার সারাউন্ডিংসে, আর কি পুরো পৃথিবীর কথা আমি বলছি না, সারাউন্ডিংসে রাজীব নামে যদি একজন ব্যক্তিকে আপনি ইঙ্গিত করেন, তাহলে সেটা প্রপার নাউন, ঠিক আছে। তাজমহল, তাজমহল কি আপনি একটা জানেন না, তাজমহল কি একটা আছে,
এবং তাজমহল একটা যেহেতু সে কারণে এটা কি কমন নাউন, সরি প্রপার নাউন। সো প্রপার নাউন ব্যাপারটা হচ্ছে আপনি ডাক দিবেন, ডাকলে একটা মানুষ আসবে। কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে আপনি ডাক দিবেন, সেই ডাক কি কমনলি ইউজ হবে, সেই ডাক কি কমনলি ইউজ হবে। যেমন আমি যদি বলি বয়েস, বয়েস বালকরা, তাহলে দেখুন বালকরা শব্দটা কি অনেকগুলো মানুষের উপর যাচ্ছে না? সো আপনার যে নামটা অনেকগুলো মানুষের মধ্যে যায় সেটা হচ্ছে কমন নাউন। অনেকগুলো মানুষের মধ্যে গেলেই বুঝবেন সেটা কি কমন নাউন। এরপর দেখুন, এবং আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে কি অনেকগুলো প্রপার নাউন মিলে হয় কি কমন নাউন। অনেকগুলো প্রপার নাউন মিলে হয় কমন নাউন। তাহলে দেখুন আমি যদি বলি বয়, তাহলে অনেকগুলো রাজীব, অনেকগুলো রাজীব বলতে রাজীব, করিম, রহিম এরা কি মিলে আপনার কি হয় বয় হয়। অনেকগুলো বয় অনেক থাকতে পারে। সো প্রপার নাউনগুলো মিলে আপনার কি হয় কমন নাউন হয়। আবার কমন নাউনগুলো মিলে আপনার কি হয় কালেকটিভ নাউন হয়। কমন নাউনগুলো মিলে কি হয় কালেকটিভ নাউন হয়। যেমন টিম, টিমের মধ্যে অনেকগুলো কমন নাউন থাকে, যেমন বয় থাকে, অনেকগুলো বয়েস থাকে, অনেকগুলো ম্যান থাকে। আবার দেখুন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা জিনিস। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন কিছু পদার্থ, পদার্থগতভাবে যেসব ওয়ার্ডস পাওয়া যায়, নাম পাওয়া যায়, যাদেরকে দিয়ে আমরা কোনো কিছু বানাই। স্বর্ণ দিয়ে আমরা চেইন বানাই, এটা বানাই সেটা বানাই। ওয়াটার, ওয়াটার দিয়ে আমরা শরবত বানাই, এটা বানাই সেটা বানাই, বানাই না? তাহলে এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আমি এই চারটা জিনিসের মধ্যে আপনাকে একদম ডিস্টিংক্ট পার্থক্য করবেন কিভাবে সেটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন আমাদের কোর্সটা কিন্তু অনেক বড়, আমি একটু তাড়াহুড়ো করব। এখন দেখুন আপনার নাউন অ্যান্ড ইটস কাইন্ডের মধ্যে যে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী একটা ব্যাখ্যা করেছি, আবার এখানে আপনার মডার্ন গ্রামার অনুযায়ী আমরা বলছিলাম একটা ব্যাখ্যা করা যায়। মডার্ন গ্রামার অনুযায়ী আপনার এই নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মডার্ন গ্রামার অনুযায়ী নাউনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার, 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে কাউন্টেবল, আর 3 নাম্বার হচ্ছে আনকাউন্টেবল। এই সিম্পল, ঠিক না? প্রপার নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। সিম্পল কেন? কারণ কাউন্টেবল হচ্ছে কি গণনা করা যায়, যেটা গণনা করা যায় এর মধ্যে কারা কারা পড়ে যায়? গণনা করা যায়ের মধ্যে যাদেরকে গণনা করা যায় তাদের মধ্যে আপনার কমন নাউন এবং হচ্ছে কি প্রপার নাউন, কালেকটিভ নাউন, সরি কমন নাউন এবং আরেকটা আসতেছে কি কালেকটিভ নাউন চলে আসছে, ঠিক আছে? ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা ফোন ধরতেছি, ওকে? হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভাই ভালো আছি। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? সুলতান একটু ওই বাইরের রুমে, আমি আমি ক্লাস নিচ্ছি তো, ফোনে যায় না ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন যে আমরা এখানে মডার্ন গ্রামার অনুযায়ী 3টা ভাগে ভাগ করতে পারি। কাউন্টেবল নাউনকে আমরা আপনার কমন নাউন এবং কি কালেকটিভ নাউনের মধ্যে, মানে কমন নাউনকে আর কালেকটিভ নাউনকে কি করা যায় গণনা করা যায়। আনকাউন্টেবল নাউনের ক্যাটাগরি কোনটা? আনকাউন্টেবল নাউনের ক্যাটাগরি হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে কি আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে গণনা করা যায় না। তাই দেখুন মডার্ন গ্রামার এইভাবে ভাগ করেছে। মডার্ন গ্রামার করেছে কি, প্রথমটা হচ্ছে প্রপার নাউন, প্রথমটা হচ্ছে কি প্রপার নাউন, দ্বিতীয়টা হচ্ছে কি কাউন্টেবল নাউন, তৃতীয়টা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনগুলো হচ্ছে কি ওই যে মডার্ন ট্র্যাডিশনাল গ্রামারের এই প্রকারভেদগুলো এখানে চলে আসছে। কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে কমন আর হচ্ছে কি কালেকটিভ নাউন। তার মানে আপনি বুঝতে পারছেন কাদেরকে গণনা করা যায়, কমন নাউন এবং কি কালেকটিভ নাউন। আনকাউন্টেবল নাউন কোনটা? আনকাউন্টেবল নাউন হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাস, এই জিনিসগুলো আসলে মানে একদম বেসিক লেভেলের, যে কারণে এগুলো আমরা ক্লাসে রাখি নাই, মানে আমাদের কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত ছিল না। এখন আমরা করেছি এই জন্য যে অনেকের আবার আপত্তি যে ভাই এই জিনিসটা আমরা পড়লে মনে হয় সম্পূর্ণ হয়, এই কারণে আমরা নাউনের কাইন্ডসটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। তারপরে যারা বুঝতে পারেন নাই তারা একটু বলবেন যে কোথায় কারো কোনো প্রবলেম কিনা। একজন বলেছেন রেইন কি ম্যাটেরিয়াল নাউন হবে? রেইন বৃষ্টি, বৃষ্টি ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, বৃষ্টি পানির মধ্যে পড়ে, ঠিক আছে, পানি।
মানে পানি যদি বুঝিয়ে থাকেন তাহলে ব্রেইন হচ্ছে কি আপনার একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা আসি তারপর হচ্ছে কোনটা, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে একটু আমাকে জানাবেন যে বুঝতে পেরেছেন। আমরা আপনাকে খুব সুন্দর করে পিডিএফে একটা চার্ট করে দিয়েছি, এই চার্টটার দিকে ভালো করে খেয়াল করেন। এই চার্টটার দিকে যদি আপনি একটু খেয়াল করেন, দেখুন এখানে আমরা প্রথমত এই যে নাউন অ্যান্ড ইটস কাইন্ডসকে খুব সুন্দর করে এই যে আমরা বিন্যাসটা করেছি, এই বিন্যাসটাকে খুব সুন্দর করে এখানে সাজানো আছে। যারা একটু ট্রেডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামার অনুযায়ী আলোচনা করবেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন। তারপর দেখুন আমরা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের দুটো ক্যাটাগরি করেছি। কনক্রিট নাউন কাকে বলা হয় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হয়, আমরা এই দুটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করেছি। ওকে, এরপর দেখুন আমরা এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ, এখানে আপনার প্রপার নাউনগুলো কারা, এই দেখুন এই জায়গায় প্রপার নাউনের যে ব্যাপারগুলো ছিল, আমরা এই যে এখানে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী কনক্রিট নাউনকে কয়েকটা ভাগে ভাগ করেছি, এই ভাগটাকে আমরা এখন কি করব, আলোচনা করব। এই যে কনক্রিট নাউনের প্রকারভেদটা দেখুন, প্রথমত কনক্রিট নাউন ছিল কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে আমরা কি করেছি, কনক্রিট নাউনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। কনক্রিট নাউনকে প্রথমত আমরা প্রপার নাউন দিয়ে আলোচনা করেছি। প্রপার নাউন সম্পর্কে আপনাদের আশা করি কোনো ঝামেলা নাই। প্রপার নাউনকে আমরা একদম সহজে বোঝার জন্য দেখুন পিডিএফে খুব সুন্দর করে একটা সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞাটা হচ্ছে কি, যে নাম ধরে ডাকলে, যে নাম ধরে টান দিলে সিঙ্গেল একক সত্তা অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, এসে হাজির হয়, তাই হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ নামটি কোনো একক ব্যক্তি, স্থান, প্রাণী বা বস্তুকে নির্দেশ করে। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা এখানে রেখেছি। এখানে দেখুন রাজীব, বাংলাদেশ, তাজমহল ইত্যাদি, যা এককভাবে একজনের বা একের ব্যক্তিগত সত্তাগত অস্তিত্বগত নাম, এদের নাম উচ্চারণ করলে বা নাম ধরে ডাকলে একজনই হাজির হবে বা একটি বিষয় বা বস্তুই খুঁজে পাওয়া যাবে, একটা বস্তু বা বিষয় খুঁজে পাওয়া যাবে। যেমন ধরেন কানাডা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, টম, রাজীব, আনিকা, এইসব নাম ধরে আপনি টান দিলে একজন মানুষ পাওয়া যাবে, সে কারণে এগুলো হচ্ছে প্রপার নাউন। আমরা কমন নাউনে আসি। কমন নাউন হচ্ছে কি, যেসব নামকে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন বয়, বয় শব্দটা কি অনেক মানুষের হতে পারে। রাজীব একজন বয়, রহিম একজন বয়। কান্ট্রি, বাংলাদেশ একটা দেশ, কানাডা একটা দেশ। দেখুন আপনি কমন নাউন, এগুলো কিন্তু অনেকের মধ্যে খটকা লাগে, আমি খটকা ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, অনেকের মধ্যে এটা খটকা লাগে। যারা আপনারা পরীক্ষায় বসবেন, কম্পিটিটিভ এক্সামে পড়বেন বা বসবেন, যারা ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখবেন অনেক খটকা লাগে, আপনি বুঝতে পারেন না, মানে খটকা লেগে যায়, এটা কমন নাউন হবে, এটা প্রপার নাউন হবে, এরকম খটকা লাগে। সো একটু সেন্সটা চেঞ্জ করে শেখার চেষ্টা করবেন। যেমন হাউস, হাউস কি কমন নাউন নাকি প্রপার নাউন? যদি আপনাকে বলা হয় আপনি সাথে সাথে একটা কনফিউশনে পড়ে যাবেন। হাউস কি, হাউস কমন নাউন কেন? কারণ হাউস বললে একটা হাউসকে বোঝাচ্ছি না, হাউস হচ্ছে কি অনেকের হাউস, রহিমের হাউস, করিমের হাউস, ঠিক না? বা অমুক বাড়ি তমুক বাড়ি আছে না, বিভিন্ন বাড়ি আছে। সো হাউস শব্দটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। যদি কোনো শব্দকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, আবার সংজ্ঞাটা ঘুরিয়ে এভাবে বলবেন, যদি কোনো শব্দকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, বিভিন্ন লোকে ব্যবহার করতে পারে, বিভিন্ন স্থানে ব্যবহার করা যায়, তাহলে সেটা কমন নাউন। ঠিক আছে, গার্ল, দেখুন গার্ল কি বিভিন্ন ব্যক্তি ব্যবহার করতে পারে না? যেমন ধরেন রহিমা একজন গার্ল, তারপর হচ্ছে আপনার সুলতানা একজন গার্ল, ঝরিনা একটা গার্ল। তাহলে দেখুন গার্ল শব্দটা অনেক মানুষ ব্যবহার করছে না, সে কারণে এটা কি কমন নাউন। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আরেকটা কনসেপ্ট আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে কি, যে আপনার কমন নাউন হচ্ছে অনেকগুলো প্রপার নাউনের সমষ্টি। প্রপার নাউনের সমষ্টি বলতে পারেন, বা প্রপার অনেকগুলো প্রপার নাউন দিয়ে আপনার কি হয়, কমন নাউন হয়, যেটাকে কমন পাওয়া যায়। যেমন ধরেন ইন্ডিয়া একটা দেশ, ফ্রান্স একটা দেশ, বাংলাদেশ একটা দেশ। তাহলে এখান থেকে দেশ শব্দটা কি কমন নেওয়া যায় না? এই ধরনের আমরা কমন নিয়েছি কান্ট্রি, এই কারণে কান্ট্রি হচ্ছে কি কমন নাউন। আবার দেখুন সিটি, সিটি একটা কমন নাউন, কারণ কি প্যারিস একটা সিটি, কলম্বো একটা সিটি, ঢাকা একটা সিটি। সো এগুলোর সাথে যদি আপনি বারবার ঢাকা সিটি, কলম্বো সিটি, প্যারিস সিটি বলেন, তাহলে সিটি শব্দটা কি কমন না? কমন। আবার দেখুন বয়,
আনাস একজন বয়, রাজীব একজন বয়, রাকিব একজন বয়, তাহলে এখানে বয় শব্দটা কি আপনার কমন না? তাহলে বয় শব্দ এখানে কমন করা যায়। সো এটা হচ্ছে আপনার প্রাথমিক স্টেপে আপনি যাতে একটা সংজ্ঞা দিয়ে সবগুলোকে আইডেন্টিফাই করতে পারেন সেটা আমি এখানে দেখাচ্ছি। এটা গেল। এখানে অনেকগুলো ক্যাটাগরির প্রপার নাউন দেওয়া আছে, যেমন পিপল, যেমন আন্ট, বয়। দেখুন আন্ট, বয় এগুলো কমন নাউন কেন? আন্ট, আন্ট অর আন্টি, আন্টি কি? আন্টি হতে পারে রোকসানা আন্টি, হতে পারে কি ঝরিনা আন্টি, হতে পারে না? দেখুন এগুলো যখনই আপনি কোনোটার সাথে ব্যবহার করতে পারবেন তখনই সেটা কমন নাউন, ঠিক আছে? যেমন ধরেন আপনি বললেন কাজিন, তাহলে কাজিন কে হতে পারে? তুমি কাজিন, আমি কাজিন হতে পারি। তো কাজিন শব্দটা কি বিভিন্ন জনের নিতে পারে, সে কারণে এটাকে কমন নাউন। ফাদার, দেখুন ফাদার শব্দটাকে কমন নাউন, কারণ কি আমার বাবা, তোমার বাবা, রহিমের বাবা, করিমের বাবা, দেখুন শব্দটা কি অনেকের সাথে ব্যবহার করা যাচ্ছে। আবার দেখুন ম্যান, ম্যান শব্দটা কি? যেমন আমি একজন ম্যান, তুমি একজন ম্যান। মাদার, আমার মা, তোমার মা, যখনই এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন শব্দটা তখনই সেটা কমন নাউন। যখনই শব্দটা আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন তখনই সেটা কি কমন নাউন। যেমন বুক, বই, ইংলিশ বই, বাংলা বই, এই বই সেই বই ব্যবহার করা যায়। আবার দেখুন এখানে যা আছে, ঠিক আছে, সব আপনি যদি কোথাও অন্য কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারেন নামটাকে তাহলে সেটা কমন নাউন। অন্য কিছুর সাথে ব্যবহার করতে পারলে সেটাই কি কমন নাউন। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে সেটা যেটা আপনি সহজ ভাষায় বললে যে নাম নিলেই সেখানে কিছু কমন নাউন পাওয়া যায়, কিছু কমন নাউন পাওয়া যায়, মানে কয়েকজন কমন নাউন পাওয়া যায় যে নামটা নিলে। যেমন ধরেন আমি নামটা নিলাম মেম্বার, মেম্বার সদস্য, মেম্বার কি সদস্য। এখন এটা হচ্ছে কমন নাউন, কারণ কি আমি একজন মেম্বার, তুমি একজন মেম্বার কোনো একটা কমিটি বা কোনো একটা টিমের, ঠিক না? কিন্তু এটা আমি যদি কমিটি শব্দটার নাম নেই, উচ্চারণ করে যদি কমিটি, তার মানে আপনি বুঝতেছেন কি যে সেখানে কিছু মেম্বার আছে। কমিটি মানে কি? সেখানে কিছু মেম্বার। দেখুন সবসময় যে নামটা নেবেন, নামটা নেওয়ার পর সেখানে কিছু সংখ্যক কমন নাউন আছে, কিছু সংখ্যক কমন নাউন আছে, সেটাই হচ্ছে কি কালেকটিভ নাউন। যেমন টিম বললে আপনি বুঝতেছেন যে এই টিমের মধ্যে কিছু সংখ্যক ছেলে বা কিছু সংখ্যক মেয়ে, কিছু সংখ্যক কিছু থাকলেই বুঝবেন সেটা কি কালেকটিভ নাউন। দেখুন এখানে আপনার বলছি কি যে হাইভ, হাইভ হচ্ছে কি মধুকোষ, মধুকোষের মধ্যে কি থাকে? মৌমাছি থাকে, ঠিক আছে? মৌমাছি কি কিছু সংখ্যক মৌমাছি থাকে, ঠিক আছে? এটা হচ্ছে শোল, শোল হচ্ছে মাছের ঝাঁক, মাছের ঝাঁক বললে তো বুঝেই যাচ্ছে যে এখানে মাছ আছে, অনেক কিছু সংখ্যক মাছ আছে। তো কিছু সংখ্যক থাকলেই বুঝবেন সেটা কি কালেকটিভ নাউন। আমরা এখানে উদাহরণ সহ অনেকগুলো কালেকটিভ নাউনের উদাহরণ এখানে ব্যাখ্যা করেছি, উদাহরণগুলো ভালো করে একটু খেয়াল করবেন। এরপর দেখুন আমরা আসছি একটা টপিক, সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল। কালেকটিভ নাউন কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এই ব্যাপারটাতে আসছি। এখানে আপনার দুটা শর্ত মনে রাখবেন। যদি সবাই মিলে এককভাবে একই কাজ সম্পাদন করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউন যদি মনে করেন একটা টিমের মধ্যে কি অনেকগুলো মানুষ আছে না? এখন একটা টিম যদি অনেকগুলো মানুষ থাকে, এখন অনেকগুলো মানুষ মিলে যদি একটা কাজ করে তাহলে সেটা সিঙ্গুলার হবে। আবার অনেকগুলো মানুষ যদি ভিন্ন ভিন্নভাবে বিভক্ত হয়ে কাজ করে তাহলে সেটা কী হবে? প্লুরাল হবে কালেকটিভ নাউনের ক্ষেত্রে। কারণ যেহেতু কালেকটিভ নাউনের মধ্যে কিছু সংখ্যক লোক থাকে, এই কারণে এখানে আপনার ভার্বের সাথে সম্পর্ক করার সময় আপনার একটা খটকা লাগতে পারে। এখন মনে রাখবেন যে কালেকটিভ নাউনের সদস্যরা যারা কিছু সংখ্যক লোক আছে, কিছু সংখ্যক আছে, এরা যদি এককভাবে কাজ করে তাহলে সেটা সিঙ্গুলার হবে। আর যদি তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে করে তাহলে তারা প্লুরাল হবে। তাহলে দেখুন এককভাবে কাজ করে বলতে যেমন দি টিম ইজ নট ডুইং ওয়েল দিস সিজন, টিম কি করছে না? ভালো করছে না। টিম ভালো করছে না মানে কি পুরো দলকে বলছি যে তারা দলগতভাবে ভালো করছে না, ঠিক আছে? ইট হ্যাজ, এই কারণে ইটের পর দেখুন সিঙ্গুলার ভার্ব হয়েছে, তার মানে টিমকে আমরা ভেঙে ভেঙে বলি নাই, টিমকে আমরা সমষ্টিগতভাবে বলেছি, এই কারণে আমরা এখানে সিঙ্গুলার রেখেছি, ঠিক আছে? এরপর দেখুন আর সবাই ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হয়ে বা আলাদাভাবে যদি কাজ করে তাহলে সেটা প্লুরাল হবে, ঠিক আছে? যেমন দেখুন দি জুরি, জুরি হচ্ছে কি বিচার বিভাগ, বিচার যারা করে আর কি, জুরি বর্গ। দ্য জুরি হ্যাভ, এ দেখুন হ্যাভ বসিয়েছি এখানে, প্লুরাল করেছি হ্যাভ, নয়তো হ্যাজ হতো। দ্য জুরি হ্যাভ নট রিচড আ কনক্লুশন বিকজ দে আর স্টিল আর্গুইং অ্যামং দেমসেলফ। তাহলে জুরি মানে হচ্ছে কি? জুরি মানে হচ্ছে জুরি বর্গ যারা বিচার করে আর কি। তো বিচারকগণ, বিচারকগণ কি করেছে? তারা তাদের নিজেদের মধ্যে মতভেদ তৈরি করে ফেলেছে। তার মানে নিজেদের মধ্যে মতভেদ মানে কি? তার মানে তারা বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে গেলে আপনি কি করবেন? প্লুরাল করে সেন্সে, প্লুরাল সেন্সে আপনি ভার্ব অ্যাড করবেন। এটা একটু জানার দরকার ছিল, এই জন্য আমি জানিয়ে দিলাম। এখানে আরও সুন্দর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, একটু পড়বেন।
আমরা চলে আসছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতেই বোঝায় এটা একটা ম্যাটার, এটা একটা ম্যাটার যেটা দিয়ে আপনি কোনো কিছু বানাতে পারেন, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরুন অণু পরমাণুর সমন্বয়ে গঠিত ম্যাটারটা, আমরা বিভিন্ন ম্যাটার দেখি যেটা অণু পরমাণু দিয়ে গঠিত হয়, মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে অণু পরমাণু আছে। হ্যাঁ, এক প্রকার পদার্থ যার নাম উল্লেখ করলে আমরা পৃথিবীর সমস্ত অংশটুকুকেই বুঝি, বুঝতে পারছেন? যেমন ধরেন পানি বললে পৃথিবীর সমস্ত পানিকে বুঝি, পৃথিবীর সমস্ত পানিকে বুঝি পানি বললে। আপনি যদি এখন বলেন গ্লাসের পানি, তাহলে সেটা কিন্তু আপনার ম্যাটেরিয়াল নাউন হবে না। গ্লাসের পানি বললে সেটা কী হয়ে যায় বলেন তো? গ্লাসের পানি। ফিক্সড করে যদি আপনি অল্প একটু পানির কথা বলেন, তাহলে সেটা কিন্তু আবার কমন নাউন হয়ে যাবে। কেন? কারণ পানি শব্দটাকে আপনি এখন ব্যবহার করতেছেন কার সাথে? গ্লাসের সাথে। গ্লাসের পানি, বোতলের পানি, নদীর পানি, সমুদ্রের পানি, যখন আপনি এইভাবে বলবেন তখন সেটা কিন্তু আবার কমন নাউন হয়ে যাবে। কারণ কি? যে পানি শব্দটাকে আপনি বিভিন্ন জায়গার সাথে ব্যবহার করছেন, তখন সেটা কি? কমন নাউন। যদি কেউ বলে সমুদ্রের পানি, এখানে পানি কোন নাউন? তখন আপনি বলবেন এখানে পানি হচ্ছে কমন নাউন, ঠিক আছে? আর যদি বলেন যে পানির কোনো রং নেই, এই শব্দে, এই সেন্টেন্সে পানি কোন নাউন? তখন বলবেন এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কারণ কি? কারণ পানির কোনো রং নাই এই সেন্টেন্সের মধ্যে আমি পানি বলতে পৃথিবীর সমস্ত অংশটা জুড়ে যে পানি আছে সব পানির বৈশিষ্ট্যটাকে বুঝাচ্ছি, কোনো সিঙ্গেল পানি না, কোনো বোতলের পানি না, কোনো সমুদ্রের পানি না, কোনো নদীর পানিকে না। আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি কিনা একটু ভালো করে খেয়াল করেন। যদি বলি আমি নদীর পানি খুব ভালোবাসি, এইখানে পানি কোন নাউন? তাহলে বলবেন কি? যেহেতু নদীর পানি, তার মানে পানিকে আমি কি করছি? ব্যবহার করতেছি, নদীর সাথে ব্যবহার করলাম, সমুদ্রের সাথে করতে পারি। নদীর পানি, সমুদ্রের পানি, বোতলের পানি, জগের পানি, মগের পানি, তখন এই পানি শব্দ হবে কি? কমন নাউন। কারণ এটাকে কমনলি ব্যবহার করতেছি, আমি বিভিন্ন নামের সাথে ব্যবহার করতেছি, এই কারণে এটা কমন। কিন্তু আপনি যদি বলেন পানির কোনো রং নেই, তখন আমার এই বাক্যে পানি বলতে আমি কোনো ফিক্সড কোনো পানিকে বোঝাচ্ছি না, পুরো পৃথিবীর জুড়ে যে সমস্ত পানির একটা সাধারণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, এই কারণে এই পানিটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। ওকে, ব্যাপারটা আমি আশা করি এই জন্য এখানে দেখুন লিখে রেখেছি পৃথিবীর সমস্ত অংশটুকুকেই সাধারণভাবে বুঝে থাকি যে নাম দিয়ে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আলাদা আলাদা নয়, যা বিভিন্ন এককে, এবং কি এগুলোকে বিভিন্ন এককে যেমন কেজিতে, পাউন্ডে, ভরিতে, লিটারে পরিমাপ করা যায়, আমরা পরিমাপ করে থাকি, ঠিক আছে? এবং যা ব্যবহার করে আমরা বিভিন্ন কিছু তৈরি করে থাকি, যা ব্যবহার করে বিভিন্ন কিছু তৈরি করে থাকি, পানি ব্যবহার করে শরবত বানাই, স্বর্ণ ব্যবহার করে চেইন ব্যবহার করি বানাই, স্বর্ণালঙ্কার বানাই, এগুলো, ঠিক আছে? সো এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। এখানে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো ভালো করে একটু খেয়াল করবেন। এখানে আমরা রুলস টু বি ফলোড, মানে কিছু রুলসের আলোচনা করব। সেটা হচ্ছে কি, যে কিছুক্ষণ আগে যে আলোচনাটা আমরা করেছি আর কি, সেটা প্রথমত, জেনারেলি আর্টিকেলস এ, এন অর দি আর নট ইউজড উইথ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনগুলোর সাথে এ, এন অর দি ব্যবহৃত হয় না। এ ওয়াটার বলতে কিছু নাই, ঠিক আছে? এই কারণে এগুলোর সাথে ব্যবহৃত হয় না ম্যাটেরিয়াল নাউন্স ওয়েন দে আর আনকাউন্টেবল, ঠিক আছে? যখন তাদেরকে গণনা করা যায় না, তখন আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন না। যেমন হানি, ওয়াটার, এগুলোর সাথে আপনি কখনোই বলতে পারবেন না আ ওয়াটার, আ হানি বলতে পারবেন না। এটা একটা রুলস। 2 নম্বর হচ্ছে কি, আর্টিকেলস আ অ্যান্ড এন মে বি ইউজড উইথ ম্যাটেরিয়াল নাউন্স। ম্যাটেরিয়াল নাউন্সের সাথে ব্যবহার করতে পারবেন, হয়তো করতে পারবেন, ওয়েন দে আর কাউন্টেবল, যারা তারা কাউন্টেবল, ডিনোটিং টাইপস অফ ম্যাটেরিয়াল অর শুইং হেল্পিং নেচার, ঠিক আছে? নেচার প্রকাশ করে এরকম ক্ষেত্রে। যেমন ধরেন বললাম আই উড লাইক টু ইট আ ডাচ চিজ। ডাচ চিজ মানে কি? বাংলাদেশি চিজ, অর আ ডাচ চিজ, অর, হ্যাঁ, এই জায়গায় দেখুন আমি বলছি কি বাংলাদেশি চিজ। বাংলাদেশি চিজের আগে আপনি আ শব্দটা ব্যবহার করতে পারবেন, কিন্তু চিজ মানে হচ্ছে কি পনির, যেটা আপনার পদার্থগতভাবে, অনুগতভাবে আমরা বুঝি, পুরো পৃথিবীর চিজকে বুঝে থাকি। কিন্তু আপনি যখনই বললেন ডাচ চিজ কিংবা বাংলাদেশি চিজ, তখন সেটা কিন্তু আর আপনার ম্যাটেরিয়াল নাউনে থাকে না, তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন। কারণ আমি এটাকে ব্যবহার করতে পারছি, যেমন বাংলাদেশি চিজ, ইন্ডিয়ান চিজ, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, যেহেতু কমন নাউন, কমন নাউনের আগে আপনি ডিটারমিনার ব্যবহার করতে পারবেন, আর্টিকেল ব্যবহার করেছেন, ঠিক আছে? আবার দেখুন ইট ইজ ভেরি হেলদি ওয়াইন, ইট ইজ ভেরি হেলদি ওয়াইন, যখনই আপনি বলেছেন ইট ইজ ভেরি হেলদি ওয়াইন, তার মানে কি আপনি একটা বোতল দেখাচ্ছেন, বোতলে ওয়াইন আছে, মদ আছে, বলতেছেন ইট ইজ ভেরি হেলদি ওয়াইন, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখুন ইট ইজ ভেরি হেলদি ওয়াইন, এক্ষেত্রে আপনি কি করেছেন, ব্যাপারটাকে ফিক্স করে ফেলছেন না, এটা স্বাস্থ্যসম্মত, এটা অস্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যসম্মত মদ, তখন এটা কি হলো, এটা কমন হয়ে গেল, কারণ এই বোতল স্বাস্থ্যসম্মত মদ, ওই বোতলে অস্বাস্থ্যর মদ,
তার মানে কি এটা কমন হয়ে গেছে, এই মদটা কমন, তখন এটা কমন নাউন। কিন্তু যদি আপনি এটাকে বলতেন যে মদ স্বাস্থ্যের জন্য খারাপ, তখন মদ বলতে আমি সাধারণভাবে পৃথিবীর সমস্ত অংশটুকুকে বোঝাতাম, তখন সেটা কমন না, তখন সেটা আপনার ম্যাটেরিয়াল নাউন হতো। আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। পরের রুলসটা দেখুন, ইউজ অফ দি অ্যান্ড সাম ক্যান অলসো বি ডান ইন দ্য ফলোয়িং ওয়ে। এবং আপনি চাইলে এক্ষেত্রে দি এবং সামও ব্যবহার করতে পারবেন, তবে সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন ধরেন, আই স দেয়ার ইজ সাম মিল্ক, কিছু দুধ, কিছু দুধ, এই যে কিছু কথাটা বলেছেন সাম মিল্ক, তখনই আপনার বুঝতে হবে যে এটা আসলে কি কমন নাউন হয়ে গেল। কারণ কি, আপনি কিছু দুধ নিয়ে কথা বলছেন, পৃথিবীর সমস্ত অংশটাকে নিয়ে কথা বলছেন না, ঠিক আছে? এই জন্যই খটকাটা লাগে আপনাদের, কারণ একটা জিনিস দেখা যাচ্ছে একভাবে বললে আপনার ম্যাটেরিয়াল নাউন হয়, আবার আরেকভাবে বললে সেটা কমন নাউন হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো আপনার মধ্যে ঝামেলা তৈরি করে, এই বিষয়গুলো আপনার একটু ভালো করে শিখতে হবে। ওকে, একজন বলছেন হাউসটা ম্যাটেরিয়ালের মতো লাগে। হাউস ম্যাটেরিয়াল না, কারণ হাউস দিয়ে কি আমরা কোনো কিছু বানাই? হাউস দিয়ে কিন্তু আমরা কোনো কিছু বানাই নাই, কারণ এটা ম্যাটেরিয়াল নাউন না, ঠিক আছে? হাউস দিয়ে কোনো কিছু বানাই না, বরং হাউসটাই বানাইছি কি দিয়ে? আমরা কাঠ দিয়ে বানিয়েছি বা ইট সিমেন্ট দিয়ে বানিয়েছি, ঠিক আছে? এই কারণে এটা ম্যাটেরিয়াল নাউন না, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন আপনাকে বুঝতে হবে, ফিল করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা পঞ্চ ইন্দ্রিয় এর বাইরে কোনো সিক্স সেন্স দিয়ে আমাদের অনুভব করতে হয়, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে একটু বলবেন যে ব্যাপারটা কোথাও কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। কমন এবং কালেকটিভের একজন পার্থক্য চেয়েছেন। দেখুন, হঠাৎ করে আমি আপনাকে বললে যে কোনো মানুষ এগুলো নিয়ে আপনার কি হয়, একটা কনফিউশনে পড়ে। যে কোনো মানুষ কনফিউশনে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি বুঝে পড়েন তাহলে আপনার কনফিউশন হবে না। কমন এবং কালেকটিভ যারা বুঝেন নাই, কমন এবং কালেকটিভ, তাদের উদ্দেশ্যে আমরা বলি। দেখুন, কমন মানে কি? কোনো একটা নামকে আপনি কমনলি করা যায়। যেমন ধরেন বয়, এই শব্দটাকে আপনি অনেকজন মানুষের মধ্যে পাবেন। যেমন আপনি রাজীবকেও বয় বলে উল্লেখ করতে পারেন, করিমকেও বয় বলে উল্লেখ করতে পারেন না? করিমও বয়, রাজীবও বয়। তার মানে কি, এখানে আপনার বয় শব্দটা কমন, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি কি, এটা হচ্ছে কমন। আবার দেখুন, কালেকটিভ নাউন হচ্ছে যে এটা যদি আপনি বলেন এই নামটা নিলে এটার মধ্যে কিছু সংখ্যক লোক, ব্যক্তি, আপনার মৌমাছি, প্রাণী, পশু, এরকম কিছু থাকে। যেমন আমরা বলছিলাম টিম, কমিটি। দেখুন এই জায়গায় টিম বললেই আমরা বুঝি এটার মধ্যে কিছু লোক আছে, কমিটি বললে আমরা বুঝি এখানে কিছু সদস্য আছে। তার মানে কি, যখনই আপনি দেখবেন যে কালেকটিভ মানে হচ্ছে এটার মধ্যে কিছু আছে, কিছু সংখ্যক কিছু থাকে। আর বয় শব্দটার নাম বললে দেখা যাচ্ছে বয় এটা হচ্ছে কিছু ব্যক্তির, রাজীবের, করিমের কমন হচ্ছে কি বয়। কান্ট্রি, বাংলাদেশের নাম বাংলাদেশের সাথে যায়, ইন্ডিয়ার সাথে যায়, আমেরিকার সাথে যায়, সেটাই হচ্ছে কি আপনার কমন নাউন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে স্যার টিমকে কি দেখানো যায় না? টিমকে যেমন বাংলাদেশের টিম, ইন্ডিয়ার টিম বলা যায় না? দেখুন খটকা লাগে কোথায়, দেখুন এখন আমি আপনাকে বললাম যে টিম শব্দটাকে এভাবে বলা যায় কিনা, যেমন বাংলাদেশের টিম, ইন্ডিয়ার টিম, বিডির একটা টিম, ইন্ডিয়ান একটা টিম বলা যায় না? তখনও তো টিম শব্দটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় কিনা? হ্যাঁ, যদি ব্যবহার করা যায় তখন সেটা কমন নাউন। আপনি যদি এইভাবে বলেন যে বাংলাদেশের টিম ওন দ্য ম্যাচ, তখন টিম শব্দটা কিন্তু কমন, তখন আর এটা কিন্তু কালেকটিভ না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো কালেকটিভ হবে তখন যখন আপনি টিম নিয়ে কথা বলছেন। আর টিম ওয়েন টু দ্য রেস্টুরেন্ট, একটা দল রেস্টুরেন্টে গেল, তখন টিম শব্দটা কালেকটিভ, কারণ ওখানে আপনার কি কিছু সংখ্যক লোক আছে, এটা কালেকটিভ নাউন। কিন্তু আপনি যদি বলেন বাংলাদেশের টিম, তখন এটা কী হয়ে গেলো, কমন হয়ে গেল, কারণ বাংলাদেশের টিম, ইন্ডিয়ার টিম, তখন বলার উপর ভিত্তি করে এটা চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? এই ব্যাপারটাকে আমি বুঝাতে পেরেছি, ব্যাপারটা একটু ভালো করে বলবেন, না বুঝাতে পারলে বলবেন। এখন আমরা ঠিক ওই রকম কিছু জিনিস দেখাচ্ছি যে জিনিসগুলো এরকম চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো চেঞ্জ হয়ে যায় এরকম কিছু ঘটনা। দেখুন আমরা প্রথমে আসছি চেঞ্জের ব্যাপারে। দেখুন প্রপার নাউন হিসেবে আমরা কিছু শব্দ পেয়েছি এখানে, রাজীব, রোহান, রনি, এরা প্রপার নাউন, কারণ আমি রাজীব বলে ডাক দিলে একজন হাজির হবে, রোহান বলে ডাক দিলে একজন হাজির হবে, রনি বলে ডাক দিলে একজন হাজির হবে, এই কারণে এরা প্রপার নাউন। কমন নাউন হবে কখন?
যখন আমি বলবো বয়, ম্যান, পিপল, তখন এরা কমন। কারণ কি, বয় শব্দটা রাজীব, রহিম, করিম সবাই বয়, ঠিক আছে। ম্যান শব্দটা বললে বা ম্যান শব্দটাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন ধরেন ম্যান, ম্যান হচ্ছে কি, করিম একজন ম্যান, রহিম একজন ম্যান। পিপল, পিপল কি, রহিম একজন পিপল, করিম একজন পিপল, এই কারণে এরা কমন নাউন, ঠিক আছে। এরপর দেখুন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কারা, যেমন আপনি নাম নিলে দেখা যাচ্ছে এখানে কিছু কিছু সংখ্যক লোক থাকে। গ্রুপ, গ্রুপের মধ্যে কিছু সংখ্যক লোক থাকে। টিম, টিমের মধ্যে কিছু সংখ্যক লোক থাকে। কমিটি, কমিটির মধ্যে কিছু সংখ্যক লোক থাকে। তার মানে এটা কালেকটিভ নাউন, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন কারা, যেমন ওয়াটার, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, কারণ পৃথিবীর সমস্ত ওয়াটারকে বলছি। সল্ট, লবণ, পৃথিবীর সমস্ত লবণকে বোঝাচ্ছি। উড, কাঠ, পৃথিবীর সমস্ত কাঠকে বোঝাচ্ছি। ক্লথ, কাপড় চোপড়, সে পৃথিবীর সমস্ত কাপড়কে বোঝাচ্ছি। প্লাস্টিক, পৃথিবীর সমস্ত প্লাস্টিককে বোঝাচ্ছি। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কারা, যেমন লাইফ, ডেথ, এগুলো অ্যাবস্ট্রাক্ট, কারণ এগুলো আপনি ধরতে পারবেন না, টাচ করতে পারবেন না, পঞ্চ ইন্দ্র দিয়ে এগুলো বুঝবেন না। লাভ, ফেয়ার, অ্যাঞ্জার, জয়, এক্সাইটমেন্ট, কারেজ, এগুলো আপনি ধরতে পারবেন না। তার মানে এখানে আমি 5টার উদাহরণের সাথে তুলনা করে দেখালাম। একজন বলছেন ব্রিক, সিমেন্ট, এগুলো কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। বাংলাদেশ টিম, ইন্ডিয়া টিম বললে প্রপার হবে না কেন? বিকজ সেইখানে একটা কান্ট্রিকে বোঝাচ্ছে। বাংলাদেশ টিম তো কান্ট্রি না, বাংলাদেশ টিম তো, বাংলাদেশ শব্দটা দেশ, কিন্তু টিম শব্দটা কি, টিম শব্দটা, টিম শব্দটা আগে ছিল কালেকটিভ, বাট আপনি যখন বাংলাদেশ টিম বলেছেন তখন এটা কি হয়ে গেল, আপনার আপনার কমন নাউন হয়ে গেল, ঠিক আছে। বাংলাদেশ টিম, ইন্ডিয়ান টিম যদি বলেন তাহলে টিম এখানে কমন, বুঝেন না? কমন ব্যাপারটা কি, গণিতের ভাষায় কমন ব্যাপারটা আপনি কীভাবে শিখেছেন? কমন ব্যাপারটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে কমন নেয়া। দেখুন আপনি যদি বলেন যে বিডি টিম, তা আমি বলবো ইন্ডিয়ান টিম, তাহলে দেখুন এই জায়গায় আপনি কি পাচ্ছেন, এই যে টিম শব্দটা কি কমন না? টিম শব্দটা কমন না? দুটার মধ্যে থাকলেই তো সেটাকে আমরা কি বলি, কমন বলি। তো দুটার মধ্যে আছে, তার মানে কি এখানে টিম শব্দটা কমন, ঠিক আছে। কমন মানে কমন, কমন মানে ওই কমনই, মানে কমন নেওয়া যায় যেটা, সেটাই হচ্ছে কি কমন নাউন। ওকে, আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এরপর যেটা আমরা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি, দেখুন ভালো করে। এরপর আমরা পরের পার্থক্যে চলে যাই। এখানে আমরা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট সম্পূর্ণ ব্যাপারটাকে দেখালাম। এরপর আমরা একটু ভেঙে ভেঙে দেখাই। এরপর দেখুন আমরা প্রথমে কমন নাউন, কমন নাউনকে প্রপার নাউন, প্রপার নাউন থেকে আবার কমন নাউন, এটা একটু ভালো করে খেয়াল করেন। যেমন ম্যান, ম্যান শব্দটা কমন, কারণ কি রহিম একজন ম্যান, করিম একজন ম্যান, এই কারণে এটা কমন। এখন এই কমন নাউনকে, কমন নাউনকে আপনি কি করতে পারবেন, এই কমন নাউন যদি রাজীব একজন ম্যান হয়, তারেক একজন ম্যান হয়, মুসা, হৃদয় একজন ম্যান হয়, তাহলে এরা কি প্রপার নাউন। তাহলে কমন নাউন, প্রপার নাউন, প্রপার নাউনের সমষ্টি মিলে হয় কি কমন নাউন, প্রপার নাউনের সমষ্টি মিলে কি হয়, কমন নাউন হয়। আবার দেখুন এইখানে আপনি প্রপার নাউনগুলোকে কমন নাউনে পরিণত করতে পারবেন, প্রপার নাউনকে কমন নাউনে পরিণত করতে পারবেন। তখন কি, তখন দেখুন, তখন দেয়ার আর টু রাজীবস ইন দ্য রুম, একটা রুমের মধ্যে যদি দুইজন রাজীব থাকে তাহলে রাজীব কি হয়ে গেল, কমন হয়ে গেল, ঠিক না? দুইজন রাজীব থাকলে রাজীব কি হয়ে গেল, কমন হয়ে গেল, ঠিক আছে। দুইজন রাজীব থাকলে সেটা কি কমন হয়ে গেল। তারপর দেখুন একজন বলেছেন যে স্যার তাহলে সয়েল তো ম্যাটেরিয়াল, মাটি দিয়ে এটা তৈরি করা যায়। হ্যাঁ, সয়েল ম্যাটেরিয়াল। আপনি যদি সয়েল দিয়ে পৃথিবীর সমস্ত সয়েলটুকুকে বুঝান, ঠিক আছে, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আর আপনি যদি বলেন বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি সোনার চেয়েও ঘাঁটি, বাংলাদেশের মাটি নিয়ে কথা বলেন, তাহলে এটা কমন নাউন হয়ে যাবে। কারণ আপনি বাংলাদেশের মাটি বলছেন, আরেকজন বলবে ইন্ডিয়ার মাটি, আরেকজন বলবে পাকিস্তানের মাটি, সেক্ষেত্রে মাটি কি কমন। কিন্তু আপনি যদি শুধু মাটি নিয়ে কথা বলেন, যে মাটি, মানুষ মাটি দিয়ে তৈরি, আপনি যদি এই কথাটা বলেন যে মানুষ মাটি দিয়ে তৈরি, তাহলে এখানে মাটি কি আপনি কমনলি বুঝাচ্ছেন, এটা ইন্ডিয়ান মাটি বা আপনার পাকিস্তানের কোনো মাটি নিয়ে কথা বলেন নাই। ওকে, সো আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন।
এই ব্যাপারটা যারা বুঝতে পেরেছেন তারা একটু বলবেন। এখন আমরা দেখুন এখানে যে ব্যাপারটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি প্রপার নাউনকে কীভাবে কমন নাউনে রূপান্তর করবেন। ধরেন কিছু কিছু প্রপার নাউন, যেমন রাজীব শব্দটা যদি আপনি ক্লাসের মধ্যে 2 জন পান, তাহলে সেটা কি কমন। দেয়ার আর 2 রাজীবস ইন দ্য কমন। 2 রাজীবস, যখন আপনি 2 রাজীবস বলছেন তখন রাজীব এখানে কমন, ঠিক আছে। তখন রাজীব কি হবে, কমন হবে। তার মানে কমন নাউন এবং কালেকটিভ নাউন যে হতেই হবে, নাম বললেই যে হবে এরকম না, আপনাকে সেন্টেন্স বিবেচনায় বলতে হবে। সেন্টেন্স বিবেচনায় আপনাকে বলতে হবে যে কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, কোনটা। বেশিরভাগ ক্ষেত্রে আপনার দেখবেন এই সমস্যাটা করে আপনার কমন এবং ম্যাটেরিয়াল, এটার মধ্যে বেশিরভাগ পার্থক্য হয়। ওকে, সো আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, একজন বলেছেন কি ব্রিক কমন বলা যায় নাকি, ব্রিক ব্রিক কমন বলতে পারেন। ব্রিক দিয়ে যদি আপনি মনে করেন ইট বলেন ইট, মানে আমরা বলি কি যে এটা ইটের তৈরি বিল্ডিং, ইটের তৈরি বিল্ডিং যদি বলেন তাহলে ইট বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, কমন একটা বিষয় বোঝাচ্ছি, ঠিক না। সরি, ইট বলতে আমরা কি বোঝাচ্ছি, সমস্ত ইটকে বোঝাচ্ছি, এখানে কোনো একটা অংশের ইটকে বোঝাচ্ছি না, ঠিক আছে। ইট ইট একটা ম্যাটার, ইট হচ্ছে কি ইটের একটা মাটি থেকে আলাদা একটা ম্যাটার। আমি যদি বলি ইটের তৈরি বিল্ডিং, তাহলে আপনি কি বুঝতেছেন যে এটা ইট বলতে আমি কোন ইটকে বোঝাচ্ছি, আমি কোনো একটা স্পেসিফিক ইটকে বোঝাচ্ছি না। ইট বলতে পৃথিবীর সমস্ত ইট, ইট জাতীয় যে পদার্থগুলোকে সেগুলোকে আমি বুঝাচ্ছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে কমন নাউন, প্রপার নাউন এবং প্রপার নাউন কমন নাউন হয়, ঠিক আছে। সো আমরা বলছিলাম যদি প্রপার নাউনগুলো একাধিক থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। আবার দেখুন, কিন্তু এইভাবে যদি বলেন দি রাজীবস আর কামিং টু দ্য পার্টি, ঠিক আছে, দ্য রাজীবস আর কামিং টু দ্য পার্টি, যদি আপনি এইভাবে বলেন যে রাজীবস আর কামিং টু দ্য পার্টি, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। দি রাজীবস বলতে আসলে এখানে বোঝাচ্ছে কি রাজীবরা পার্টিতে আসছে। রাজীবরা পার্টিতে আসছে বলতে কি রাজীবের ফুল ফ্যামিলি নিয়ে মনে করেন যে পার্টিতে আসতেছে, তখন কিন্তু রাজীব আবার ওখানে প্রপার নাউনই থাকবে, বহুবচন হওয়া সত্ত্বেও প্রপার নাউন থাকবে। এই ব্যাপারটা বুঝতেছেন কিনা দেখুন। আমি যদি বলি দেয়ার আর 2 রাজীবস ইন দ্য রুম, এর মানে হচ্ছে রাজীব নামে অনেকগুলো লোক আছে, তার মানে এটা কমন। কিন্তু আমি যদি বলি দি রাজীবস আর কামিং টু দ্য পার্টি, দি রাজীবস আর কামিং টু দ্য পার্টি, এর মানে হচ্ছে রাজীবরা পার্টিতে আসছে। রাজীবরা পার্টিতে আসছে বলতে কি বোঝাচ্ছে, আপনার রাজীবের ফুল ফ্যামিলি আসছে, রাজীব একা না, রাজীবের যে ফ্যামিলি আছে, মেম্বার্স আছে, সবাই আসছে, তখন এটা প্রপার নাউন, কারণ রাজীবের প্লুরাল না, এটা বোঝাচ্ছে কি যে রাজীবের ফুল ফ্যামিলি আসছে। হ্যাঁ, ইটকে আমি ম্যাটেরিয়াল নাউনই বলেছি। ও আচ্ছা, আমি ইট ব্রিককে আমি কি বলেছি, ম্যাটেরিয়াল নাউন বলেছি। ইটকে কমন নাউন বলা যায় কিনা, আচ্ছা আমি এটা মনে হয় খেয়াল করিনি, আপনি কমন নাউন বলেছেন, ঠিক না, কমন নাউন বলেছেন, কমন নাউন বলা যায় কিনা, না কমন নাউন বলা যাবে না। কারণ কি, কারণ আপনি ইটকে কমনলি ব্যবহার করেন নাই। ইটকে আমি বলি না এটা পাকিস্তানি ইট, বাংলাদেশি ইট, এইভাবে বলি না, এইভাবে বললে কমন হবে। কিন্তু আমি বলতেছি কি যে ইটের তৈরি, এটা সেন্টেন্স দেখতে হবে, ঠিক আছে। তো আপনি বললেন কি ইটের তৈরি বিল্ডিং, তাহলে ইটের তৈরি বিল্ডিং বলতে আপনি ইট দিয়ে কি বোঝাচ্ছেন, কোনো একটা স্থানের ইটকে বোঝাচ্ছেন না, স্বাভাবিকভাবে সাধারণভাবে পৃথিবীর সমস্ত ইটকে বোঝাচ্ছেন। ইটের তৈরি বিল্ডিং, মাটির তৈরি ঘর যদি আপনি বলেন, ঠিক আছে। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একজন বলেছেন প্রপার নাউনের আগে তো আর্টিকেল বসে না, প্রপার নাউনের আর্টিকেল যে বসে না আপনি এক কথায় বলে দিতে পারেন না, কিন্তু আমরা ক্ষেত্র বিশেষে, যেমন আমি যদি রাজীব বলে রাজীবের ফ্যামিলিকে বুঝাই তখন আর্টিকেল বসাতে পারবেন। রাজীব বলে রাজীবের ফ্যামিলিকে যদি বুঝান তাহলে আর্টিকেল বসাতে পারবেন, বসাতে পারবেন না এরকম রুলস নেই, বসাতে পারবেন না, বসানো যায় না,
ঠিক আছে, কিন্তু আপনি কখন বসাতে পারবেন? যখন কোনো একটা প্রপার নাউন বলে প্রপার নাউনের গোষ্ঠীকে বোঝান, প্রপার নাউনের সদস্যকে বোঝান, প্রপার নাউনের হোল ফ্যামিলিকে বোঝান, তখন আপনি আর্টিকেল বসাতে পারবেন। ঠিক আছে, তো দি রাজীবস আর কামিং বলতে এখানে আসলে রাজীবরা পার্টিতে আসছে, এই ক্ষেত্রে আপনি অবশ্যই আর্টিকেল বসাতে পারবেন। এবং আর্টিকেল বসিয়ে এই সিস্টেমটাকে করা হয় কি, তার ফ্যামিলিকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ফ্যামিলিকে ইঙ্গিত করার জন্য এটা ব্যবহৃত হয়। আশা করা যাচ্ছে ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা আরেকটা রুলসে আসি, সেটা হচ্ছে কি যে গার্ল, গার্ল বললে আমরা বুঝি গার্ল কি, গার্ল হচ্ছে কমন নাউন। তারপর প্রপার নাউন, গার্লের প্রপার নাউন হচ্ছে কারা, যেমন ববি, সেলিনা, ঠিক আছে, তাপসী, ঠিক আছে, এরা সবাই গার্ল, এই কারণে এরা কি আপনার প্রপার নাউন। এখন এই যে প্রপার নাউনগুলোকে আমরা পেয়েছি, প্রপার নাউনগুলিকে আরেকটা ওয়েতে আমরা এডিং আর্টিকেলস ও ডিটারমিনার ব্যবহার করে আমরা কি করতে পারি, প্রপার নাউনগুলোকে কমন নাউনে পরিণত করতে পারি। প্রপার নাউনগুলোকে কমন নাউনে পরিণত করতে পারি কি, আর্টিকেল ব্যবহার করে। এই যে আপনি বলছেন আর্টিকেল ব্যবহার করা যায় না, দেখুন আরেকটা আর্টিকেল ব্যবহার করার নিয়ম। ইউ থিঙ্ক ইউ আর আ নজরুল, ইউ থিঙ্ক ইউ আর আ নজরুল, তুমি মনে করো তুমি একটা নজরুল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখুন আমি বলতেছি কি যে তুমি মনে করো তুমি একটা নজরুল। ঠিক আছে, তার মানে নজরুল শব্দটা এখানে কি কমন হয়ে গেছে, কারণ কি নজরুল ছিল কবি কাজী নজরুল ইসলাম। এখন নজরুল শব্দটাকে দেখুন আমি আপনার ক্ষেত্রে ব্যবহার করতেছি যে ইউ থিঙ্ক ইউ আর এ নজরুল, তুমি মনে করো তুমি একটা নজরুল, তুমি একজন নজরুল। তার মানে নজরুল শব্দটাকে কি এখন কমন করে ফেললাম না? আগে নজরুল, কবি কাজী নজরুল ছিল একজন, কিন্তু আমি এখন তোমাকে বলতেছি, তাকে বলতেছি যে তুমি কি নজরুল হয়ে গেছো। তার মানে নজরুল শব্দটা এখন মানুষের জন্য ব্যবহার করতেছি, তুমি কি নজরুল হয়ে গেছো নাকি, তার মানে কি এটা নজরুল শব্দটা এই জায়গায় কমন হয়ে গেছে। ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান আইনস্টাইন, তুমি কি আইনস্টাইন হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান আইনস্টাইন, তুমি কি একজন আইনস্টাইন হতে চাও? তার মানে আইনস্টাইন শব্দটা কি একজনের নাম ছিল, বিজ্ঞানী আইনস্টাইন, কিন্তু আমি একজনের নাম বলি না, আমি বলতেছি তুমি কি আইনস্টাইন হতে চাও। তাহলে আইনস্টাইন তো অনেকেই হইতে চাইতে, তুমি হইতে পারো, সে হইতে পারো। তার মানে আইনস্টাইন শব্দটাকে এখন কমন করে ফেলছি, সাধারণ করে ফেলছি, যে কেউ ব্যবহার করতে পারে। তুমি আইনস্টাইন হতে চাও, তুমি নজরুল হতে চাও, তুমি কি রবীন্দ্রনাথ নাকি, তুমি কি রবীন্দ্রনাথ নাকি, আপনি যদি এরকম বলেন তাহলে এটা কি কমন নাউন। কারণ রবীন্দ্রনাথ আসলে একবারই আসছে, সে মারা গেছে। এখন রবীন্দ্রনাথের নামটা আমরা কমন করে সবার জন্য ব্যবহার করি, টাইটেল হিসেবে বলি, টাইটেল না মানে একটা তার প্রতিরূপ হিসেবে বলি যে তুমি কি রবীন্দ্রনাথ, তুমি কি নজরুল, তখন আপনি কিন্তু আবার আর্টিকেল ব্যবহার করতে পারবেন। আর এই আর্টিকেল ব্যবহার করলে সেটা হয়ে গেল কি, সেটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান আইনস্টাইন, তুমি কি আইনস্টাইন হতে চাও? অ্যান আইনস্টাইন ইজ নট বর্ন এভরি ইয়ার, আইনস্টাইন কখনো সবসময় জন্মগ্রহণ করে না। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ রাসেল পারভেজ ভাই। ওকে, না একজন বলছেন প্রপার নাউনে আর্টিকেল বসলেই কমন নাউন হয়ে যাবে, না, সেটা আপনার বুঝতে হবে যে সেটা কি একটা ফ্যামিলির নিজের ফ্যামিলির সদস্যকে বোঝাচ্ছি, নাকি এটা অনেকগুলো নামের মানুষকে বোঝাচ্ছি। যেমন আপনি যদি দি রাজীবস বলেন তাহলে এই ক্ষেত্রে আমরা বোঝাচ্ছি রাজীবের ফ্যামিলি, রাজীবের যারা সদস্য আছে, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, তাদেরকে নিয়ে যাচ্ছে, তখন সেটা হবে কি, তখন সেটা হবে আপনার প্রপার নাউন। সেটা বহুবচন হলেও সেটা প্রপার নাউন, এবং আর্টিকেল থাকলেও সেটা প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি দেয়ার আর টু রাজীবস ইন দিস রুম, এই রুমে দুজন রাজীব আছে, তখন সেটা আপনার কমন নাউন। এবং আবার যদি বলি আ নজরুল ইজ নট বর্ন এভরি ইয়ার, নজরুল সবসময় জন্মায় না, তাহলে আ নজরুল, এই ক্ষেত্রে আর্টিকেল বসার কারণে এটা কমন নাউন। ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন অনেক ক্লিয়ারলি, ধন্যবাদ খান প্রিয়াঙ্কা, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা এই পর্যন্ত আসছি, এরপর আমরা পরের সিরিয়ালে আসি। দেখুন পরের সিরিয়ালটা হচ্ছে কি কমন নাউন, কালেকটিভ নাউন, আবার কমন নাউন। দেখুন আমরা এটাকে রিপিট করব। কমন নাউন হচ্ছে কি শিপ, ভেড়া। শিপ হচ্ছে কি কমন নাউন, কারণ কি শিপ আপনার অনেক হতে পারে, শিপ ভেড়া অনেক হতে পারে, যেমন বাংলাদেশের হতে পারে, ওর হতে পারে, তার হতে পারে। এবং শিপ হচ্ছে কি একটা প্রাণীর একটা কমন একটা নাম, কারণ শিপ অনেকগুলো হয় না, আপনার শিপ হাজার হাজার হয়, ঠিক না, গরু, বাছুর বা যে যে জিনিসগুলো হয় সেগুলো আপনার অনেক হয়, হাজার হাজার হয়, শিপ, ভেড়া। তার মানে এটা কমন, শিপ হচ্ছে কি কমন। এখন কালেকটিভ নাউন করার ক্ষেত্রে আমরা কীভাবে করব, এই কিছু কমন নাউন মিলে কী হয় কালেকটিভ নাউন হয়। তাহলে শিপ একসাথে মিলে কি হতে পারে আপনার কমন হতে পারে, যেমন ফ্লক হচ্ছে কি ভেড়ার পাল।
তাহলে ফ্লক হচ্ছে ভেড়ার পাল, আর শিপ হচ্ছে ভেড়া। তার মানে ভেড়া, অনেকগুলো ভেড়া একসাথে থাকলে ফ্লক হয়, ভেড়ার পাল। ভেড়ার পাল যদি আপনি বলেন, তার মানে এখানে কি কিছু সংখ্যক ভেড়া আছে, এই কারণে ফ্লক হচ্ছে কি কালেকটিভ নাউন। আবার প্লেয়ার, অনেকগুলো প্লেয়ার আছে টিমে, টিম, ঠিক আছে। বাউন্স, চাবির গোছা, বাউন্স হচ্ছে কি চাবির গোছা, চাবির গোছায় কি থাকে, কিছু সংখ্যক চাবি থাকে, মানে কিছু সংখ্যক কোথাও কোনো নামের মধ্যে আছে, তাহলে বুঝবেন সেটা কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন থেকে আমরা কীভাবে কমন নাউন আবার বানাতে পারি সেটা আমরা দেখাই। কালেকটিভ নাউনকে প্লুরাল করলে বা এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করলে, ভালো করে খেয়াল করবেন, কালেকটিভ নাউনকে যদি আপনি প্লুরাল করেন বা এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করেন তাহলে কমন নাউন হয়ে যায়। তবে আর্টিকেল বা সিঙ্গুলার আর্টিকেল ব্যবহার করলে না, সিঙ্গুলার ডিটারমিনার্স ব্যবহার করলে হয় না। এটা একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটা ভালো করে একটু মার্ক করবেন, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে মার্ক করবেন যে কালেকটিভ নাউনকে প্লুরাল করলে বা এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করলে কমন নাউন হয়ে যায়, ওকে। কিন্তু সিঙ্গুলার আর্টিকেল ব্যবহার করলে না, সেক্ষেত্রে কি করতে হবে, প্লুরাল ডিটারমিনার। ডিটারমিনার মানে কি নির্ণায়ক, মানে 4টা 5টা, একের অধিক হলে সেটা কমন নাউন হবে, এক হলে হবে না। এটা একটু ভালো করে খেয়াল করবেন। ওকে, ব্যাপারটা দেখুন, বোঝার চেষ্টা করেন। একজন বলছেন রাজীবস আর কামিং টু দ্য পার্টি, তাহলে আর হলো কেন, দি রাজীবস এখানে প্লুরাল, আমি বলি নাই যে প্রপার নাউনকে প্লুরাল করা যায় না, এটা মানে 99% ক্ষেত্রেই প্রপার নাউনকে প্লুরাল করা যায় না, কিন্তু ব্যতিক্রম একটা, সেটা হচ্ছে কি যে এই রাজীবসের আগে আর্টিকেল বসালে দি রাজীবস হয় এবং এটা একটা ফ্যামিলিকে বোঝায়, ফ্যামিলির সদস্যকে বোঝায়, মানে রাজীবের ফ্যামিলি, হোল ফ্যামিলি পার্টিতে আসছে, তখন এটা প্লুরাল হয়, তখন প্রপার নাউনটা কি হয়, প্লুরাল হয়ে যায়, ঠিক আছে। তখন এটাকে আমি বলি নাই যে এটা সিঙ্গুলারই থাকবে, এটা প্লুরাল হতে পারে। রাজীবস, এখানে রাজীবরা আসছে, রাজীবরা আসছে বলতে এটা রাজীবের ফ্যামিলি একটা, মানে আমি যদি বলি রাজীবের ফ্যামিলি, তাহলে রাজীবের ফ্যামিলি কি একটাই তো পৃথিবীতে, নাকি? রাজীবের ফ্যামিলি, রাজীব যেমন একটা, রাজীবের ফ্যামিলিও কি একটা, সে কারণে এটা প্রপার, ঠিক আছে। কিন্তু যেহেতু রাজীবরা আসতেছে আলাদা আলাদাভাবে, রাজীবরা অনেকগুলো পার্সন, সে কারণে এখানে আর হয়েছে, প্লুরাল হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন আবির ভাই, ওকে। সো এখানে যে বিষয়টা আপনাদের মনে রাখার মনে রাখতে বলেছি সেটা হচ্ছে কি যে যখন আপনি কালেকটিভ নাউনকে কমন নাউন করবেন তখন নিয়ম হচ্ছে এটাকে প্লুরাল করে দিবেন, অথবা এখানে আপনি কি করবেন, প্লুরাল ডিটারমিনার ব্যবহার করবেন, সিঙ্গুলার না। যেমন দেখুন দি ফ্লক্স মানে হচ্ছে কি ভেড়ার পাল, দি ফ্লক্স মানে হচ্ছে কি ভেড়ার পাল, দি ফ্লক্স মানে হচ্ছে কি ভেড়ার পাল। আবার দেখুন আমি যদি একটু বহুবচন করি, বহুবচন করলে 5 টিমস যদি বলি, 5 টিমস, তাহলে সেটা কি হয়ে যাবে, আপনার সেটা কমন নাউন হয়ে যাবে। 5 টিমস, 6 টিমস, টিমস যদি আপনার বেশি হয়, একটা টিম, দুইটা টিম, তিনটা টিম হয়, তাহলে টিম এখানে কি কমন, টিম কমন হয়ে গেল, ঠিক আছে। কিন্তু একক টিম বললে সেটা আপনার কালেকটিভ থাকবে। তার মানে আমি কালেকটিভের সাথে কমনের একটা সম্পর্ক দেখাচ্ছি, কালেকটিভের সাথে কমনের সম্পর্ক, অর্থাৎ আপনি প্লুরাল করে দিলে কিংবা প্লুরাল ডিটারমিনার ব্যবহার করলে। আ লট অফ বান্সেস, আ লট অফ বান্সেস কি এটা প্লুরাল, আ লট অফ বান্সেস অনেকগুলো চাবির গোছা, অনেকগুলো চাবির গোছা মানে কমন, মানে কি কমন মানে হচ্ছে এটা অনেক আছে, ঠিক না। আপনি একটা বাজার থেকে একটা শার্ট কিনেছেন, শার্টটা যদি কমন হয় তাহলে এটা কি, এটা বাজারে অনেকগুলো কপি পাওয়া যায় এটার, তার মানে এটা কমন, ঠিক না। ঠিক ওই রকম টিম যদি অনেকগুলো একসাথে থাকে, অনেকগুলো টিম, বাংলাদেশ টিম, ইন্ডিয়ান টিম যদি একসাথে থাকে, 5টা টিম বললে কি এখানে টিম কমন। আমি যদি অনেকগুলো চাবির গোছা বলি তাহলে অনেকগুলো চাবির গোছা মানে কি চাবির গোছা কালেকটিভ, কিন্তু আমি অনেকগুলো চাবির গোছা বলছি, এই কারণে এটা কি কমন হয়ে গেল, ঠিক আছে। কালেকটিভ কিভাবে কমন হচ্ছে, তবে আ টিম বললে একটা টিমের কথা বলছি, এই কারণে এটা কালেকটিভ থাকবে, ঠিক আছে। দি টিম বললে কালেকটিভ নাউন থাকবে, কারণ দি টিম মানে কি এখানে একটা টিমের কথাই বলছি, দি টিম, আ টিম, ঠিক আছে। এই ব্যাপারটা ভালো করে খেয়াল করেন, ভালো করে বুঝার চেষ্টা করেন, আশা করি আমি বুঝাতে পেরেছি। প্রশ্ন থাকলে এখানে বলবেন। এরপর দেখুন আমরা পরেরটায় চলে আসছি, পরেরটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন, কমন নাউন থেকে আবার কমন নাউন, মানে এটাকে আমরা প্রথমে ম্যাটেরিয়াল নাউন পেয়েছি আয়রন, আয়রন হচ্ছে কি লোহা। এখন লোহা বলতে আমি পৃথিবীর সমস্ত লোহাকে বুঝাচ্ছি, ঠিক আছে, লোহা খুবই শক্ত,
তাহলে লোহা বলতে কি আমি স্পেসিফিক কোনো লোহাকে বলছি না, লোহা খুবই শক্ত মানে পৃথিবীর সমস্ত লোহাই শক্ত, তাহলে লোহা এখানে কি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখনই আমি ম্যাটেরিয়াল নাউন দিয়ে কোনো কিছু বানাবো, ঠিক আছে, বানাচ্ছি, তৈরি হবে উৎপন্ন বস্তু কমন নাউন। যেমন ম্যাটেরিয়াল নাউন লোহা দিয়ে আমি বানালাম কি, বানালাম সিকল, সিকল মানে হচ্ছে কি কাস্তে। হ্যামার, হ্যামার মানে হচ্ছে কি হাতুড়ি, দেখুন হ্যামার মানে হচ্ছে কি হাতুড়ি। নেইল মানে হচ্ছে কি প্যারেক, তাহলে হ্যামার, নেইল এরা হচ্ছে কি কমন, এরা হচ্ছে কি কমন। আবার দেখুন ম্যাটেরিয়াল নাউনে ডিটারমিনার ব্যবহার করলে বা বহুবচন করলে তা কমন নাউন হয়ে যায়। তার মানে কমন নাউন করার এখানে দুটো অপশন, একটা হচ্ছে আপনি যদি এটা দিয়ে কোনো কিছু বানান সেটা কমন, আবার এটাকে যদি আপনি কি করেন ডিটারমিনার ব্যবহার করেন তাহলে সেটা, বা বহুবচন করেন তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। যেমন কমন নাউন হয়ে যায়, কিন্তু এটা কি দেখুন দ্য আয়রন অফ কার্বন, দ্য আয়রন অফ কার্বন, দেখুন দি ব্যবহার করেছি না, দি আয়রন অফ কার্বন, এখন এটা কমন হলো কেন, কারণ এটা কার্বনের আয়রন, কার্বনের আয়রন বলছি, তার মানে এটা কি হতে পারে অন্য কোনো পদার্থেরও আয়রন হতে পারে, কার্বনের আয়রন, অন্য কিছুর আয়রন, ঠিক আছে, সোডিয়ামের, সোডিয়ামের আয়রন হয় না, কার্বনের আয়রন বললাম, তারপর আপনার ধরেন ম্যাগনেসিয়ামের বললাম, এরকম অ্যালুমিনিয়ামের বললাম, দি আয়রন অফ কার্বন, তার মানে কার্বন, এখানে আয়রন শব্দটা কমন, কারণ আমি স্পেসিফিক কার্বনেরও হতে পারে আয়রন, আবার কি অ্যালুমিনিয়ামের হতে পারে। এই সেন্টেন্সে কিন্তু আয়রনের কথাটা বলছি আমি, শুধু শুধু আয়রন নিয়ে কথা বলবেন না, মানে সবগুলো ওয়ার্ডের একটা কনটেক্সট থাকতে হবে, তখন আপনি আস্ক করবেন, জিজ্ঞাসা করবেন যে এইখানে এটা কি নাউন। আর নর্মালি আয়রন বললে এটা কি, এটা আপনার ম্যাটেরিয়াল নাউন। তারপরে দেখুন ভিন্নভাবে আমরা যদি আর্টিকেল যোগ করি তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে চেঞ্জ হয়ে যায়। যেমন দেখুন অ্যান আয়রন, অ্যান আয়রন বলতে এখানে কি ইস্ত্রি, ইস্ত্রি যেটাকে আমরা জামা কাপড় ইস্ত্রি করি আর কি সেটা, তাহলে অ্যান আয়রন হচ্ছে কি কমন নাউন, অ্যান আয়রন কমন, কারণ এটা কি, এটা হচ্ছে আপনার ওই যে লোহা বলতে পৃথিবীর সমস্ত লোহা, এটাকে আমি বুঝাচ্ছি না, আমি অ্যান আয়রন বলতে এখানে বুঝাচ্ছি কি ইস্ত্রি, ঠিক আছে, নতুন কোন একটা পদার্থ হয়ে গেল, নতুন একটা বিষয় হয়ে গেল, সে কারণে এটা আপনার কি কমন নাউন অ্যান আয়রন। আরও দেখুন যেমন কাঠ, কাঠ হচ্ছে কি আপনার ম্যাটেরিয়াল নাউন, কাঠ হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন বলুন তো, কারণ কাঠ বলতে আমি পৃথিবীর সমস্ত কাঠকে বুঝাচ্ছি, স্পেসিফিক কোনো গাছের কাঠকে বুঝাচ্ছি না, কাঠ সব গাছেরই কাঠ থাকে, এখন কাঠ আমি বলি না, স্পেসিফিকভাবে বলি নাই, কাঠ বলছি, ঠিক আছে, কাঠ দিয়ে আলমারি বানানো হয়, যদি আপনার এইরকম সেন্টেন্স হয় তাহলে এখানে কাঠ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আপনি যদি কাঠ দিয়ে কোনো কিছু বানান, যেমন বেঞ্চ বানালেন, ডোর বানালেন, কাপবোর্ড বানালেন, তখন এটা কি হয়ে গেল কমন হয়ে গেল, ঠিক আছে, কারণ বেঞ্চ, বেঞ্চ হচ্ছে কি কমন নাউন, কারণ এটা কমন কেন, কারণ এটা আমি বেঞ্চ বলতে এটা কোনো ম্যাটারকে বোঝাচ্ছি না, এটা দিয়ে কোনো কিছু তৈরি হয়ে গেছে এরকম একটা বিষয়কে বোঝাচ্ছি, একটা সরঞ্জামকে বোঝাচ্ছি। ডোর দরজা, আপনার কাছে মনে হতে পারে খটকাটা কীভাবে লাগতে পারে, ডোর, আপনি মনে করবেন যে ডোর, তাহলে আমি পৃথিবীর সমস্ত ডোরকে বুঝাই, তাহলে তো হয়, ঠিক না, আপনি সমস্ত ডোরকে বুঝাচ্ছেন না, আপনি ডোর দিয়ে কি করতেছেন, সমস্ত ডোরকে বোঝাতে পারবেন, ঠিক আছে, কিন্তু ডোর এটা ম্যাটেরিয়াল নাউন না, এই জন্য যে আপনি ডোরটাকে ম্যাটার হিসেবে ভাবতেছেন না, ডোরটাকে আপনি একটা বিল্ডিংয়ের সরঞ্জাম হিসেবে ভাবতেছেন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনকে ম্যাটার হিসেবে ভাবতে হবে, ম্যাটার একটা ম্যাটার যেটা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন, ঠিক আছে, এখন ডোর তো আপনি কোনো কিছু বানিয়ে ফেলছেন অলরেডি, সো এটা সারা পৃথিবীতেও থাকতে পারে, কিন্তু এটা কি, এটা ম্যাটার না, এটা একটা সরঞ্জাম। তারপর কাপবোর্ড, ঠিক আছে, এইগুলো। আবার দেখুন মিল্ক, মিল্ক বা আপনি দুধ বলতে পৃথিবীর সমস্ত দুধকে বোঝাতে পারেন, কিন্তু মিল্ক বলতে পৃথিবীর সমস্ত মিল্ককে আপনি বোঝাচ্ছেন, তো এটা দিয়ে যখন কোনো কিছু তৈরি করলেন, যেমন ঘি তৈরি করলেন, তখন কিন্তু এটা ম্যাটার না, এটা একটা কি খাদ্য পরিণত হলো, ম্যাটার না, এটা খাদ্য, এই কারণে এটা হচ্ছে কি কমন নাউন। তারপর হচ্ছে বাটার, আপনি বাটার বানালেন, এটা খাবার হয়ে গেল, এখানে এটা কিন্তু ম্যাটার না। চিজ, এটা আপনি খাবার বানিয়ে ফেলেন, এটা কিন্তু ম্যাটার না, ঠিক আছে, এই ব্যাপারটা। তো দেখুন এগুলোকে আপনি যদি আর্টিকেল যোগ করেন তাহলে এটা কি হয়ে যাবে, কমন হয়ে যাবে। দ্য উড অফ রাজশাহী, দ্য উড অফ রাজশাহী, রাজশাহীর কাঠ, দেখুন উডের আগে আর্টিকেল বসিয়েছি, কাঠ হওয়া সত্ত্বেও এটা এখন কমন কেন, কারণ আর্টিকেল বসিয়েছি, আর্টিকেল বসালে কেন, কারণ আপনি এভাবে বলতে পারেন রাজশাহীর কাঠ, না বলে আপনি বলতে পারেন দিনাজপুরের কাঠ, বগুড়ার কাঠ, তখন এটা কি হয়ে গেল কাঠ, তার মানে কি রাজশাহী বগুড়ার কাঠ হয়ে গেল, তার মানে এটা কমন হয়ে গেল। আবার দেখুন আপনি যদি মিল্ক শব্দটাকে এইভাবে ব্যবহার করেন, দ্য মিল্ক অফ কাউ, গরুর দুধ, ঠিক আছে, তখন দেখুন গরুর হতে পারে, ঠিক আছে, সো দেখুন এখানে কাউ হতে পারে, তারপর আপনার গোট হতে পারে, তো এই যে মিল্ক অফ কাউ যখন বলেছেন তখন মিল্ক শব্দটা এখানে কি কমন হয়ে গেল না, কারণ দেখুন গরুর দুধ পাওয়া যায়,
ছাগলের দুধ পাওয়া যায়, খাসির দুধ ছাগলের দুধ পাওয়া যায়। তারপরে দেখুন আপনি যদি বলেন সাম মিল্ক মানে হচ্ছে কি কিছু, তার মানে আপনি কি করেছেন, প্লুরাল ডিটারমিনার অ্যাড করেছেন, কিছু দুধ। তার মানে কিছু দুধ বললে আসলে দুধের পরিমাণটাকে আপনি কি করতে পারেন, বাড়াতে পারেন, কিছু, বেশি, অনেক জায়গায় ব্যবহার করতে পারেন, এই কারণে এটা কমন। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। তারপর দেখুন আয়রনের ব্যাপারটা দেখুন, আয়রন লোহা, এটা দিয়ে আপনি ম্যাটেরিয়াল নাউন, আরেকটা টপিক দেখুন, এই ব্যাপারটা আয়রনেরটা তো গেল। ম্যাটেরিয়াল নাউনকে বহুবচন করলে তা ম্যাটেরিয়াল নাউন দিয়ে উৎপন্ন বস্তু বুঝায়, তাই কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল নাউনকে বহুবচন করলে তা ম্যাটেরিয়াল নাউন দিয়ে উৎপন্ন বস্তু বুঝায়, তাই তা কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল নাউনকে বহুবচন করলে আসলে কি বুঝায়, সেটা দিয়ে কোনো উৎপন্ন বস্তু বুঝায়। যেমন দেখুন আয়রন থেকে যদি আপনি আয়রনস করেন, বহুবচন করেছেন, তাহলে এটা লোহা থাকে না, এটা হচ্ছে কি হাত করা, লৌহ বন্ধ হাত করা। আয়রনস মানে হচ্ছে কি এটা জেলখানা, ঠিক আছে, বা হাত করা বলতে পারে। ফেটার্স মানে হচ্ছে বেরি। লোহাকে যদি আপনি বহুবচন করেন তাহলে এটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। ওকে, সো আমরা এখানে আপনাকে দেখাতে চেয়েছি যে কিভাবে আপনি নাউনগুলোর করবেন, রূপান্তর করবেন, একটা থেকে আরেকটা রূপান্তর হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। কম্পিটিটিভ এক্সামে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। বিমল পল ভাই বলেছেন সয়েল দিয়ে ব্রিক বানালে তো ব্রিক কমনের মধ্যে পড়ে না। সয়েল দিয়ে ব্রিক বানালে ব্রিক কমনের মধ্যে পড়ে না। আপনি সয়েল দিয়ে যদি ব্রিক বানান, সেই ক্ষেত্রে আপনি যদি বানানোর ক্ষেত্রে বলেন যে আমরা সয়েল দিয়ে ব্রিক বানাই, তখন ব্রিক কমন হবে। সেন্টেন্স চেঞ্জ করলে কিন্তু কমন হবে, ঠিক আছে। প্রপার প্লাস ম্যাটেরিয়াল কমন নাউন, এভাবে কি চিন্তা করা যায়? প্রপার প্লাস ম্যাটেরিয়াল মানে প্রপার এবং ম্যাটেরিয়ালকে যদি একসাথে করেন তাহলে সেটা কি কমন না, এরকম তো হবে না। প্রপার এবং কমনকে একসাথে করলে সেটা কমন হবে, প্রপার এবং ম্যাটেরিয়ালকে একসাথে করলে সেটা কমন হবে, এরকম না। ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। দেখুন একটা নাউনকে আপনি স্পেসিফিকভাবে এটাই বলবেন এরকম না, নাউনটার পার্সপেক্টিভ দেখবেন, কনটেক্সট দেখবেন যে আপনি কোন হিসাবে ব্যাপারটাকে ব্যবহার করছেন। অবশ্যই সেন্টেন্সটা দেখতে হবে, সেন্টেন্সটা আপনি কিভাবে ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আপনি কমন নাউনে আসছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন। তো দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে যদি আমরা কমন নাউন করি, এটা একটু ব্যতিক্রম, অনেকগুলো রুলস আছে। যেমন পিউরিটি হচ্ছে কি পবিত্রতা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন পিউরিটিকে যদি আপনি এভাবে আর্টিকেল ব্যবহার করেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসালে কমন নাউন হয়ে যায়, ঠিক আছে, এটা একটা রুলস। তা পিউরিটির উপর দি পিউরিটি অফ দি গার্লস, তাহলে এটা কি হয়ে যাবে, আর্টিকেল হয়ে যাবে, সরি এটা কমন নাউন হয়ে যাবে। এখন এটা কমন নাউন হয়ে যায়, এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে দ্য পিউরিটি অফ গার্লস মানে বালিকাদের পিউরিটি বলেছি। এখন পিউরিটি বালিকাদের থাকতে পারে, পিউরিটি বালকদের থাকতে পারে, ঠিক না? তাহলে বালিকাদের সাথে যখন ব্যবহার করেছি, তার মানে বালকদের সাথে এটাকে ব্যবহার করতে পারবো। যখন কোনো একটা শব্দকে এভাবে কমনলি ব্যবহার করা যায় তখনই সেটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। সো এখন দেখুন এই যে এই অর্থ, এখানে শব্দটা দেখতে হবে, ফ্রেজটা দেখতে হবে যে আমি কীভাবে ব্যবহার করেছি, সেটার উপর ডিপেন্ড করে পিউরিটি দেখুন অ্যাবস্ট্রাক্ট ছিল, বাট এখানে কী হয়ে গেলো, কমন হয়ে গেলো। আবার দেখুন কোনো গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আর্টিকেল বসালে সেটি ব্যক্তিবাচক কমন নাউনে হয়ে যায়। যেমন দেখুন জাস্টিস ন্যায়পরায়ণতা, এটা হচ্ছে কি গুণবাচক একটা, কিন্তু আমি যদি জাস্টিস বলি তাহলে সেটা কি হয়ে যায়, একজন ন্যায় বিচারক বা বিচারক হয়ে যায়, একজন বিচারক। জাস্টিসের আগে প্রপার আর্টিকেল বসালে সেটা একজন বিচারক হয়ে যায়, সেটা ব্যক্তিবাচক কমন নাউনে পরিণত হয়ে গেছে। বিউটি হচ্ছে সৌন্দর্য, বিউটি হচ্ছে কি সৌন্দর্য, কিন্তু আপনি যদি বলেন বিউটি, তখন একটা সৌন্দর্য মানে সৌন্দর্যের একটা প্রকারকে বোঝায়, ঠিক আছে। অ্যান্ড আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ ইটস কাইন্ড, এই ধরনের কোনো একটা প্রকারের
খুবই চমৎকার কিছুকে আমরা বলি কি আ বিউটি। যেমন আমরা কোনো কিছু ভালো করলে বলি কি মুশফিক ইজ আ বিউটি, মাহমুদুল্লাহ ইজ আ বিউটি, ঠিক আছে? তখন আ বিউটি ব্যাপারটা আসলে তখন আর কোনো অ্যাবস্ট্রাক্ট সেন্স থাকে না, তখন এটা আসলে একটা জিনিস বুঝায় যে এই কাইন্সে সে সেরা, ঠিক আছে? ক্রিকেটের সেরা, ক্রিকেটের ভালো করতে পারলে আমরা বলি মাহমুদুল্লাহ ইজ এ বিউটি, ঠিক আছে? তখন এটা আপনার এই ধরনের। মাই ডার্লিং ইউ আর এ বিউটি, এর মানে হচ্ছে কি আমার প্রিয়তমা তুমি মানেই এক প্রকার সৌন্দর্য, বা তুমি সুন্দর সুন্দর গুণবতী নারী অর্থে এটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? দ্য হর্স ইজ এ বিউটি, দ্য গোফ শুড ওয়াজ এ বিউটি, স্টপিং এ ফুড ফ্রম দ্য হোল, ঠিক আছে? এবার আবার দেখুন পৌর শব্দটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আপনি যদি আর্টিকেল ব্যবহার করেন দি পৌর তাহলে সেটা কি হবে আপনার দরিদ্ররা। রিচ শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যদি আপনি ব্যবহার করেন দি রিচ তাহলে হবে কি ধনীরা, তখন এটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? এবার দেখুন কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে আসতেছি আমরা। কমন নাউন হচ্ছে মাদার, কমন নাউন হচ্ছে কি মাদার, কিন্তু আপনি যদি ব্যবহার করেন দি মাদার তখন এটা বোঝায় মাতৃত্ব, তখন এটা কি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। ফাদার, ফাদার হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে এটা হচ্ছে বাবা। এখন নর্মালি এই ফাদারকে আমরা যদি ব্যবহার করি তাহলে এটা কি একটা কমন নাউন, ঠিক না? দেখুন এই যে ফাদার শব্দটা আমরা ব্যবহার করেছি এখানে, ফাদার শব্দটা এখানে যদি আমরা বলি দি ফাদার তাহলে এটা হচ্ছে কি পিতৃত্ব। বিস্ট, বিস্ট হচ্ছে কি পশু, আমরা যদি বলি দি বিস্ট তখন এটা হচ্ছে কি পশুত্ব। তখন এইভাবেও কি হয় কমন নাউন আপনার অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এই আমরা আর বাড়াচ্ছি না, ক্লাস এখানেই রাখছি। আশা করি আপনার এই ক্লাসে নাউন অ্যান্ড ইটস কাইন্ডসের ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে বলতে পারেন, নয়তো আমরা নেক্সট ক্লাসে নতুন টপিকস নিয়ে আলোচনা করব। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একটু আমাকে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হচ্ছে কি আজকে আমরা একের ক্লাস করেছি, একের এর পার্ট 2 ক্লাস করেছি, ঠিক আছে? যদিও এটা বোরিং একটা ক্লাস ছিল। তো আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি নাউনের ক্লাসিফিকেশনগুলো দেখালাম যাতে আপনি পরীক্ষায় ভালো করতে পারেন, ঠিক আছে? পরীক্ষায় যাতে আপনার নাউনের ব্যাপারগুলো আসে। নাউনকে আমরা মেইনলি দুটি ভাগে ভাগ করেছি ট্র্যাডিশনাল গ্রামারে, এবং দুটি থেকে আমরা আরও 4টি ভাগে ভাগ করেছি, এবং প্রত্যেকটা ভাগের আমরা কনভার্সন মানে কিভাবে আপনি কনভার্ট করবেন এটা থেকে ওটার মধ্যে সেটাও দেখালাম, এবং কিভাবে এককভাবে এই জিনিসগুলোকে চিনবেন এবং আইডেন্টিফাই করবেন এই ব্যাপারগুলো আমরা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ক্লাসে ছিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং একটু ক্লাস একটু লেংদি হওয়ার জন্য দুঃখিত, একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? এখন এটাকে ছোট করব কিভাবে, যদি ছোট করি তাহলে অনেক ইনফরমেশন মিস হয়ে যায়, ঠিক আছে? তারপরে অনেক ইনফরমেশন মিস হয়ে গেছে। তারপর আপনারা শর্ট ক্লাস পছন্দ করেন, যতটুকু করা শর্ট করেছি। তারপর বাকি যে অংশগুলো আছে পিডিএফ থেকে আরও ভালো করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন, সেখানে আরও গুছিয়ে সুন্দর করে লেখা আছে, একটু পড়বেন। এবং যদি বুঝতে না পারেন তাহলে আপনারা কী করবেন, আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপে সুন্দর করে গুছিয়ে প্রশ্ন করবেন, কিংবা পরবর্তী লাইভ ক্লাসে প্রশ্ন করবেন। ওকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।